Okay, good morning to everyone. Good morning, ma'am. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সরি আসসালামু ফর আলাইকুম। লেট। আমি সকালে একটা ক্লাস নিয়েছি তো এখন আর ক্লাস নিতে ইচ্ছা করছিল না, ওইটা জাস্ট কেবল শেষ করেছি। সমস্যা নাই ম্যাম। আচ্ছা, সো ক্লাস শুরুতে আগে হচ্ছে বেসিক কিছু ইনস্ট্রাকশন গুলো নিয়ে কথা বলি, যেহেতু মোস্ট প্রবাবলি দিস ইজ অফিসিয়াল লাস্ট ক্লাস বিফোর মিড টার্ম। সো সেটার জন্য কিছু বলার ছিল, ওটা নিয়ে একটু কথা বলবো, তারপর হচ্ছে আজকে ক্লাস স্টার্ট করবো। আচ্ছা, মিড টার্ম অ্যাসাইনমেন্ট দিয়ে শুরু করি। মিড টার্ম অ্যাসাইনমেন্টে হচ্ছে গিয়ে আজকে ক্লাস পর্যন্ত আমি যা যা করাবো সে ততটুকুই মিড টার্ম, মানে ততটুকুর উপরে কভার করে আমরা মিড টার্ম অ্যাসাইনমেন্টে কোশ্চেন করবো আমি। এন্ড আমি একটা কোশ্চেনই দিব, যেটা বলেছিলাম কোশ্চেনে আপনাদের হচ্ছে চয়েসের অপশন থাকবে, অর্থাৎ আপনি চয়েস করে অ্যান্সার করতে পারবেন, সেই অপশনটা আপনার জন্য থাকবে। থ্যাংক ইউ ম্যাম। সো এই হচ্ছে বিষয়। আর হচ্ছে গিয়ে অনেকের That's কাছে great. একটু ইরিলেভেন্ট মনে হতে পারে যে ম্যাডাম মাত্র আমরা দুইটা চ্যাপ্টার কভার করে আসছি, সেটার উপরে কি আমরা ক্লাসটা মানে অ্যাসাইনমেন্ট করব? আমি বারবারই বলেছিলাম যে আমাদের বিজনেস ম্যাথমেটিক্সে যেটা আপনারা ফিল করবেন যে আমাদের আসলেই চ্যাপ্টার কম, মানে আমরা আসলে খুব চ্যাপ্টার কম, কিন্তু আমি কখনো চ্যাপ্টার বলি না, আপনি দেখবেন যে আমি সবসময় মেনশন করি টপিক। সো আসলে আমি কিছু এরিয়া কভার করে আসি। এখন যখন আপনি টপিক ওয়াইজ আগাতে যাবেন, আমি কিন্তু আমার হিসাবে যেই 5টা টপিক কমপ্লিট কর, 5টা না অ্যাকচুয়ালি 6টা টপিক কমপ্লিট করার কথা, আমি কিন্তু সেটা কমপ্লিট করে ফেলেছি। আমার মিড টার্মের জন্য যতটুকু, মানে আজকে ক্লাস শেষে যতটুকু আমার যাওয়ার এক্সপেকটেশন ছিল যে আমি এতটুকু শেষ করতে চাচ্ছি, আহ সেটা কিন্তু অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি। ওটাই বললাম যে আমার হচ্ছে গিয়ে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। সো যখন আপনি যদি প্রপারলি স্টাডি করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে অল্প স্বল্প কিছু পড়ে আসিনি, প্রচুর পড়া আছে। তো ভালোভাবে পড়লে ভালো করবেন। এবার আসি যে ফাইনালটা আমরা মিড টার্মে আমি মানে যেহেতু আমার সাথে অনেকেই এই ক্লাসে যারা আছেন, যারা আমার সাথে আগে ক্লাস পাননি, আমি সবসময় ভাইবা সেশনটা সাধারণত অডিও ভিডিও বোথ প্ল্যাটফর্মে নেই। হ্যাঁ, আপনার নেটে প্রবলেম থাকতে পারে, আপনি বিভিন্ন ডিফিকাল্টিজ ফেস করতে পারেন কানেক্টেড হতে, সেই ক্ষেত্রে আপনার যেটা করণীয় থাকবে যে আমি হয়তো জাস্ট একবারের জন্য হলেও বলতে পারি যে ঠিক আছে, তাহলে আপনি একবারের জন্য ভিডিও প্ল্যাটফর্মে আসেন, দেন হচ্ছে কি অডিওতে চলে গেলেই হবে। সো আপনি সেভাবেও করেও আমার কিন্তু দিতে পারেন, কিন্তু আমি রিকোয়েস্ট করলাম যে ভিডিও প্ল্যাটফর্মে আসতে হবে, আপনি আসলেন না, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মার্কস কম্পেনসেশনের যে বিষয়টা, বা আমি এটা ওটা তখন আর কনসিডার করি না, এটা একটা চিন্তা করি। আচ্ছা, আর একটা হচ্ছে গিয়ে যে আহ কি জানি একটা প্রশ্ন, ও আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে কিছু স্টুডেন্ট থাকে যারা হচ্ছে পর্দা করেন, ফিমেল স্টুডেন্ট। আমি আপনার উইথ ডিউ রেসপেক্ট এটা বলছি যে অনেকে আছেন, ফিমেল স্টুডেন্ট আছেন যারা পর্দা করেন, নিকাব নিকাব পর্যন্ত করেন। আপনার যদি মনে হয় যে আপনি ভাইভা সেশনে, অবভিয়াসলি এটাও মেক শিওর করছে আমি ফিমেল, ইসলামে কিন্তু বলেন যে মেয়েদের সামনে পর্দা মানে বাধ্যবাধকতা নেই, তারপর আপনি চাইলে করতে পারেন, মেয়েরাও মেয়েদের সামনে পর্দা করতে পারে। সো আপনি যদি সেভাবে মেনটেন করে আপনি যদি আমার সামনে আসতে চান, আপনি সেটাও আসতে পারেন, সেখানে আমার কোনো প্রবলেম নেই। জাস্ট আমি দেখলেই বুঝলেই হলো যে সাপোজ আমি মাহানাজের ভাইবা নিচ্ছি, বা আমি মিমের ভাইবা নিচ্ছি, এরকম আমি দেখলেই বুঝতে পারলাম। ছেলেদের ক্ষেত্রেও এটা আছে, এটা আমি ফেস করেছি বলে আমি বলে দিচ্ছি। ছেলেদের ক্ষেত্রেও কিছু স্টুডেন্ট আছেন যারা বলেন যে তারা মেনটেন করেন, দে আর প্র্যাকটিসিং মুসলিম। আমি অত ভাই প্র্যাকটিস করি না, তো আমার এত আইডিয়া নেই। তো তারা অনেক প্র্যাকটিস করে, তারা হয়তো এটা বলে যে ম্যাডাম আমিও, আপনি তো ম্যাডাম পরনারী, এরকমই শুনেছি। হ্যাঁ, আমি টু বি অনেস্ট, আমি অ্যাকর্ডিং টু দ্যাট আমি পরনারী, টিচার হই আর যাই হই পরনারী। সো পরনারীর দিকে দৃষ্টিপাত করা উচিত না, একদম সত্যি কথা, আমি এটাতে ডিসএগ্রিও করছি না। So আপনি যদি সেই রকম মেনটেন করেন যে আপনি পরনারীর দিকে দৃষ্টিপাত করেন না, আপনি দৃষ্টি নত করে আমার ক্লাসে আসবেন, আমি নত দৃষ্টিতেই হচ্ছে কি আপনার ভাইবা নিব, সেভাবে দিবেন। সো আপনার আহ ধর্মীয় মূল্যবোধে আঘাত করে কোনো প্রকার কোনো কিছু করতে হবে না, যে ভাইবা সেশনে আসতে যদি আপনার কোনো অসুবিধা হয়, সেটা আপনার ওই মেজারটা মেনটেন, মানে আপনি যে রেকোয়ারমেন্ট আছে সেটা মেনটেন করে আমরা আপনার ভাইবা সেশনটা নিব, আমি এটাই মেক শিওর করছি। আচ্ছা, দেন আসি হচ্ছে কি ভাইবা সেশন যেহেতু অডিও ভিডিও বোথ প্ল্যাটফর্মে নিচ্ছি, সেই ক্ষেত্রে অবশ্যই এটা ম্যান্ডেটরি, সেটা হচ্ছে গিয়ে যে একটা ডিসেন্ট ড্রেসে আসবেন। স্যান্ডো গেঞ্জি পরে ভাইবা দিতে চলে আসছেন, বা ফিমেল স্টুডেন্টদের ক্ষেত্রে দেখি বাসার জামাটা পরে ভাইবা, এইটা একটু, এটা
পরিহার করার চেষ্টা করেন। স্পেশালি যখন ভাইবা দিবেন, অ্যাটলিস্ট আমার এটার জন্য আপনাকে সাজগোজ করে একদম বিয়ে বাড়ির সাজ দিতেও বলিনি। যখন ভাইবাটা দিচ্ছেনই, আপনি তো জানেন আপনাকে যে কোনো সময় ম্যাডাম বলতে পারে যে অডিও ভিডিওতে চলে আসেন। সো সেই কারণে আপনি যেটা করবেন, যেটা ডিসেন্ট ড্রেস পরে থাকলেন। আপনিও যেমন আসছেন, আমিও কিন্তু আসবো ভিডিও প্ল্যাটফর্মে, সো আপনি একটা ডিসেন্ট ড্রেস কোড মেনটেন করলেন, দ্যাট উড বি ওকে ফর মি। দেন যদি নেটওয়ার্ক প্রবলেম হয়, আদার্স ইরোর আমরা দেখতে পাই, তাহলে সেই ওয়াইজ হচ্ছে গিয়ে আমি দেন আপনাকে আর বললাম না যে আপনাকে ভিডিওতে থাকতে হবে। তো এই হলো বিষয়। আর হচ্ছে গিয়ে অ্যাডমিট কার্ড শো করার জন্য করতে হবে কি না, আমি এটা নিয়ে একটু শিওর হব। আমাদের ডিপার্টমেন্টাল মিটিং আছে, সো যদি অ্যাডমিট কার্ড শো করতে হয়, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে ইজি ফর্ম হচ্ছে কি, আমার মেসেঞ্জার গ্রুপটা আছে, ওখানে অ্যাডমিট কার্ড শো করার অপশন থাকে। আমি সাধারণত মেসেঞ্জার গ্রুপে বলি যে অ্যাডমিট কার্ডটা আপলোড করে দিতে। এবার আর একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুমে আপনি দেখবেন যে একটা ফর্ম থাকবে যে অ্যাডমিট কার্ড ফর মিড টার্ম, এরকম আমি এটা দিয়ে দেবো। একটা ফোল্ডার থাকবে, যেভাবে আপনার হচ্ছে মিড মানে এই যে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টস, আপনি ওখানে আপনি আপনার অ্যাডমিট কার্ডটা আপলোড করে দেন। সেটা স্ক্রিনশট হতে পারে। আমরা আগে যখন অ্যাডমিট কার্ড আপলোড করছি এইভাবেই করছি ম্যাম, একটা অ্যাসাইন অপশন করে দেওয়া হয়, ওইখানে আমরা হ্যাঁ আপলোড করে হ্যাঁ, দিই। ওখানে আপলোড করে দিলেন। অনেকের দেখা যায় যে একটা পারমিশন থাকে, চেয়ারপারসনের কাছ থেকে পারমিশন নিয়ে থাকেন, এটা সেক্ষেত্রে আপনাদের একটা অ্যাপ্লিকেশন করতে হয়, আপনি ওই অ্যাপ্লিকেশনটাই একটা স্ক্যান কপি দিয়ে দিলেন। সো এইভাবে হচ্ছে কি আপনি আপলোড করে দিবেন, দ্যাট উড বি ওকে ফর মি। আমি ওটাতেই একসেপ্ট করবো, ওটাই বলছি যে আমি তাতে আমার জন্য কোনো সমস্যা নেই, আমি সেই ফর্মেই একসেপ্ট করবো। সো আপনি সেটা করতে পারেন। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে আসি আর একটা যেটা বিষয়, সেটা হচ্ছে যে উইদাউট অ্যাডমিট কার্ড আমি অ্যালাউ করব কিনা, এটা ডিপার্টমেন্টের ডিসিশন, এটা আমার ডিসিশন না। যদি ডিপার্টমেন্ট বলে যে একটা স্পেসিফিক টাইম পর্যন্ত, অনেক ক্ষেত্রে দেয় যে এই টাইম পর্যন্ত হলো ওদের অ্যাডমিট কার্ড সহ অ্যালাউ করতে, তা আমি যদি ওই যে বললাম ডিপার্টমেন্ট যদি বলে, তাহলে আমি অ্যালাউ করব। আচ্ছা, এইবার গেল এটা ভাইভা সেশনে। ভাইভা সেশনে কোশ্চেন কেমন করব সেটা নিয়ে একটা কোয়ারিজ থাকে। কোশ্চেনটা মেইনলি করব হচ্ছে গিয়ে, যেহেতু ম্যাথমেটিক্যাল কোর্স, দেখেনি আমি কিন্তু স্ক্রিন শেয়ার করে মাঝে মধ্যে হোয়াইট বোর্ডে লেখালেখি করি, মাঝে মধ্যে কেন প্রত্যেকটা ক্লাসে লিখি। এই যে যেরকম আমি হোয়াইট বোর্ড শেয়ার করে লেখালেখি করছি, আপনাদের এক্সামের সময় দেখবেন যেরকম হোয়াইট বোর্ড শেয়ার করে লেখালেখি করবো। এই হোয়াইট বোর্ড থেকে হচ্ছে গিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। অর্থাৎ দেখা গেল যে আমি এই যে যেমন ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আমরা যে ম্যাথস গুলো করছেন ছোট ছোট হোয়াইট বোর্ডে ধরে ধরে, এরকম আমি কিছু ম্যাথস দিয়ে দিতে পারি, এবং সেটা আপনারা কিন্তু করবেন। এবং সেক্ষেত্রে যেটা হবে যে আপনাকে আমি হয়তো 2 মিনিটস বা 3 মিনিটস টাইম দিব, সেখানে সে তার মধ্যে আপনারা সলভ করে ফেলবেন। সেক্ষেত্রে আপনাদের একটা বেনিফিটস আছে, সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স ওই চ্যাপ্টার থেকে তখন দেখা যাবে যে আমি বড় কোশ্চেন গুলো থেকে কিন্তু কোনো কোশ্চেন, কারণ আমি আপনাকে ওই যে ধরেন ডেপ্রিসিয়েশনের যে বড় ম্যাথসটা আছে, সেখান থেকে কিন্তু কোনো কোশ্চেন করতে পারবো না। কিন্তু আমি কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট থেকে কিন্তু কোশ্চেন করার আমার সুযোগ আছে, ওটা ছোট ম্যাথস। ব্রেক ইভেনে ধরেন আমি বললাম যে অ্যাকাউন্টিং ব্রেক ইভেন পয়েন্ট ফাইন্ড আউট করেন, বা ক্যাশ ব্রেক ইভেন পয়েন্ট, এরকম কিন্তু ছোট ছোট জায়গা থেকে কোশ্চেন করার আমার সুযোগ আছে, আমি সেটা করতে পারবো। সো মেইন কথা মনে রাখবেন যে আপনাকে উইদিন 2 মিনিটস যে ধরনের ম্যাথ সলভ করা যায়, এই সাইজের কিছু ম্যাথস আমি করতে দিতে পারি। এবং রিটেন কোশ্চেন যদি আমি মানে থিওরিটিক্যাল যদি কোনো কোশ্চেন করি, সেক্ষেত্রে আমি কিন্তু থিওরিজও পড়িয়েওছি, এবং আমার কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে কিন্তু দেখবেন যে কন্টিনিউয়াস আমি থিওরি কোনোটা পড়ালে বলে দিই যে এই থিওরিটা আসবে, তো সেই থিওরি থেকে আমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে। এই হলো বিষয়। আর কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের মার্কিং তো আমি করে দিব, মার্কিংটা সবার একসাথে হলে আমি রিটার্ন করে দিব। কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আমি একটা জিনিস স্ট্রিক্টলি ফলো করবো, এটা মনে হয় লাস্ট ক্লাসে মেনশন করেছিলাম, টাইম লিমিট। যারা অন টাইমে সাবমিট করতে পারেন নাই, আমি কিন্তু টাইম দিয়েছি না, তাদের কথা অনুযায়ী 6টা পর্যন্ত টাইম ছিল কালকে, 5টা 49, মানে জুমে যেভাবে টাইমিং 6টা পর্যন্ত টাইম ছিল, তারপরেও লেট সাবমিশন ছিল। আনফরচুনেটলি এত কিছু করার পরে লেট সাবমিশন ছিল। সো যাদের লেট সাবমিট হয়ে গেছে, যেহেতু এটা একদিনের বিষয় না, এটা রেগুলার, আমি কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে সবসময় বলি যে এটা আপ টু ডেট থাকুন, রেগুলার বেসিসে কাজ করতে থাকুন, এটাতে যাতে মিসিং না থাকে। তো যাদের লেট সাবমিশন হয়েছে, এখানে একটু ধরেই নেবেন যে এখানে মার্কস কম্পেনসেট আসবে, কারণ আমি যে রুব্রিক্সটা ফলো করে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে মার্কস দিয়ে থাকি, সেটার মধ্যে ওয়ান অফ দা ক্রাইটেরিয়া হচ্ছে টাইম মেইনটেইন, মানে অন টাইমে আপনি সাবমিট করছেন কিনা। আমি যখন অফলাইনে ছিলাম, ফেস টু ফেস ক্লাসে ছিলাম, তখনও কিন্তু ওই যে ওরা হার্ড কপি সাবমিট করতো খাতায় লিখে, তো সেখানেও কিন্তু আমি এই জিনিসটা খুব মেনটেন করতাম যে কে কখন সাবমিট করছে, যে অন টাইমে সাবমিট করতো তার মার্কিং যেমন হতো,
যে অন টাইমে করছে না তার সাথে কিন্তু অবশ্যই ডিফারেন্সটা থাকবে, সো সেই ডিফারেন্সটা কিন্তু এখানে আসবে। সো আজকে টপিকে চলে যাই। ইন লাস্ট ক্লাস উই টক অ্যাবাউট মানে আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি একটু কিছু বলতে চাচ্ছিলাম যে জি আমি জি অসুস্থ ছিলাম তো ম্যাম, আমি তো ক্লাসও করতে পারিনি, ক্লাস টেস্টও দিতে পারিনি, আবার কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট গুলো করতে পারিনি। এটা আপনাকে মেসেজ দেওয়া হয়েছিল ম্যাম? মেসেজ কে আপনি আমাকে পার্সোনালি মেসেজ না করেছেন? না ম্যাম, গুগল ক্লাসরুমে আপনাকে কমেন্ট আচ্ছা, সেকশনে। আমি হয়তো এটা নোটিস করি না আপনি কোনো পোস্ট করেছেন কিনা, আমি হয়তো চেক করে দেখবো। সো ইয়াসিন, সেই ক্ষেত্রে আপনার যেটা হবে, অবশ্যই আমি একটা মেকআপ ক্লাস টেস্ট নিব, বাট উইথ আমাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে উইথ জি প্রপার ম্যাম। ডকুমেন্ট জি যে আপনি সিক ছিলেন, অবভিয়াসলি ডক্টর দেখিয়েছেন বা একটা জি ডকুমেন্টস ম্যাম। থাকে। সো আপনি একটা প্রপার ডকুমেন্ট সহ আমাকে অ্যাপ্লিকেশন করবেন যে আপনি একটা মেকআপ মিড টার্মে সুযোগ, সরি মেকআপ ক্লাস টেস্টের সুযোগ চাচ্ছেন। সেক্ষেত্রে আমি ওটা কনসিডার করে, যদি আমার মনে হয় যে আই শুড কনসিডার ইউ, অবভিয়াসলি আমি আপনার জন্য একটা মেকআপ ক্লাস টেস্ট এন্ড মেকআপ এই যে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট নেওয়ার একটা সেশন অ্যারেঞ্জ করব। এটা ঠিক সবার আছে। উদ্দেশ্যে, যারা যারা মিস করে যাচ্ছেন, যদি মনে করেন যে আপনি এক্সাম দিতে চান, এবং এক্সাম দেওয়াটা ম্যান্ডেটরি, বিকজ আপনি তো জানেনই যে আমি যদি বোথ অফ দ্য ক্লাস টেস্ট অ্যাটেন্ড করেন সেক্ষেত্রে আমি বেস্ট ওয়ান কাউন্ট করব, সেটা আপনারই বেনিফিটস। আপনি যদি বেনিফিটসটা নিতে চান বেস্ট ওয়ান কাউন্ট করার, তাহলে হচ্ছে কি ক্লাস টেস্ট দুইটাই দিয়ে ফেলেন। আর যদি দুইটা না দেন, আমি এভারেজ করি সাধারণত। সো একটা না থাকলে কিন্তু ওই যে 10 পাইলো, আমি সেটাকে এভারেজে 5 হয়ে যাবে অটোমেটিক্যালি, আমার সফটওয়্যার সেভাবে নিয়ে নিবে। সো আমি এক্সপেক্ট করব যে যাদের ক্লাস টেস্ট মিস গিয়েছে তারা আমাকে একটা অ্যাপ্লিকেশন করেন, সেখানে হচ্ছে গিয়ে আমি সেই ওয়াইজ রাখবো। আচ্ছা, মাহিমা মিলন মিম হ্যান্ড রেজ করেছেন, বলেন ম্যাডাম। ম্যাম আমাদের কি হচ্ছে মানে ভাইবা কি সিরিয়াল অনুযায়ী হবে? ও আচ্ছা, থ্যাংক ইউ মিম, আপনি একটা ভালো কোশ্চেন রেজ করেছেন। আচ্ছা, ভাইভাটা আমি স্লট ভাগ করে দিব। আমি ভাইবার আগে আপনাদের সাথে হচ্ছে জুম লিংক শেয়ার করে দিব গুগল ক্লাসরুমে, যেভাবে আমি লিংক শেয়ার করে দেখেছেন তো ওইভাবে একটা পোস্ট করব, লিংক শেয়ার করে দিব। আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু দেখবেন যে আমাদের আলাদা ফোল্ডারই আছে এটার জন্য, যে ওইটার আন্ডারে, ওই টপিকের আন্ডারে দেখবেন যে প্রত্যেকটা এই পর্যন্ত যতগুলো ক্লাস করেছে প্রত্যেকটা ক্লাসের লিংক শেয়ার করা আছে। তো আমি লিংক শেয়ার করে দিব। সেই লিংকে আপনারা দেখবেন যে স্লট ভাগ করে দেওয়া থাকবে, যে সাপোজ 171 এত আইডি থেকে এরকম আইডি হচ্ছে 10টা থেকে 11টা, দেন পরের আইডি গুলো 11টা থেকে 12টা, দেন হয়তো 15 মিনিটস এর ব্রেক, দেন এইভাবে আমি সাধারণত স্লট ভাগ করে দেই, সেই স্লট ওয়াইজ আগাই। তো আমি রিকোয়েস্ট করব যে যার যেই স্লটে থাকবে আপনি জাস্ট সেই স্লটে জয়েন করবেন, ওই স্লটে আপনার ভাইবা হয়ে যাবে। আমি একটু স্লো যাই, ট্রু, আমার তো ভাইবা নিতে সময় লাগে, এবং যেহেতু আরো এটা ম্যাথমেটিক্যাল কোর্স, এটাতে তো সময় লাগবে, এটা আমি জানি। তো আমার দেখা যায় যে আমি 1 আওয়ারে হাইয়েস্ট 10টা ভাইবা নিয়ে, 10 জনের 10 জন, আমি এটা হাইয়েস্ট বললাম, আমি জানি আমি 10 জন নিতে পারি না, আমি 8 জন নিতে পারি হাইয়েস্ট। তো আমি সেইভাবে স্লট ভাগ করে দিয়ে দিব। আপনার যে স্লট থাকবে শুধুমাত্র আপনি সেই স্লটে জয়েন করবেন, এর আগে পিছে জয়েন করার দরকার নেই। এখন হ্যাঁ ম্যাডাম, আমি যদি স্লট মিসিং করি কি হবে? আমি অবশ্যই নিব, কিন্তু তার শাস্তি হচ্ছে গিয়ে সে সবার শেষে সেদিন ভাইবা দিবে, এবং আপনি ওয়েটিং রুমে থাকবেন। ওয়েটিং রুমে 1-to-1 বেসিসে আমি স্টুডেন্টদেরকে ভাইবা নিতে থাকবো। আচ্ছা, তানভীর বলেন স্যার। ম্যাম আমাদের কি মিড টার্মে আলাদা অ্যাসাইনমেন্ট দিবেন? এটা হ্যাঁ, একটু মিড ক্লিয়ার। টার্মে আলাদা অ্যাসাইনমেন্ট দিব। কারণ আপনি যেটা সাবমিট করেছেন এটা কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে কি গ্রুপ অ্যাসাইনমেন্ট বলে আপনাদের একটা মার্কস থাকে, 10 মার্কস গ্রুপ প্রজেক্ট বা গ্রুপ অ্যাসাইনমেন্টের জন্য। আর একটা থাকে হচ্ছে 10 মার্কস থেকে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনের জন্য। আমি ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন নিব না বিজনেস ম্যাথ, আমি এটা ডিক্লেয়ারটা আগে দিতে চাচ্ছিলাম না কিন্তু ম্যাম হয়ে যাচ্ছে। আমি ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন অর্থাৎ বিজনেস ম্যাথমেটিক্সে কোনো প্রেজেন্টেশন হবে না। সেই প্রেজেন্টেশনের মার্কসটা আমি দিব হচ্ছে গিয়ে আপনার এই গ্রুপ, এই যে আপনি যে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন সেই 10 মার্কস এখান থেকে আসবে। আর গ্রুপ অ্যাসাইনমেন্ট যেটা আছে, যেটা গ্রুপ অ্যাক্টিভিটিস আমি প্রজেক্ট দিতাম, সেটা আমি সাধারণত প্রেজেন্টেশন, যে গ্রুপ প্রেজেন্টেশন দিতাম তো সেখান থেকে মার্কসটা আসতো। সেই গ্রুপ প্রেজেন্টেশনটা আমি এই মিডের পরেই শুরু করব, ব্রেকআউট রুম, বুঝতে পারছি, ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দিব, সেটার উপর বেসিস করে আপনাদের মার্কসটা থাকবে। এবং ব্রেকআউট রুম আমি অলরেডি কিছু ক্লাসে, আমার অন্য ক্লাসে প্র্যাকটিস করে ফেলেছি ব্রেকআউট রুম, ওইটার আমি ওদের বলে দিয়েছি যে এই মার্কসটা এখান থেকে আসবে। সো আপনাদের ক্ষেত্রে যেটা হবে যে আমি আগে থেকে প্রায় নোটিস দিব যে নেক্সট ক্লাসে আমার ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস থাকবে। যেমন আমি একটু বলেই দিই, মিড টার্মের পরে আমাদের যে সেকেন্ড ক্লাসটা হবে, ফার্স্ট ক্লাসটা না, তারপরে ক্লাসটা দিয়ে ব্রেকআউট রুম থাকবে।
বিকজ আমার তখন দেখা যাবে যে ডিফারেনশিয়াল ক্যালকুলাসে একটা পোর্শনটা পুরোটাই শেষ হয়ে যাবে, সো আমি সেখান থেকে কিন্তু ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দিব। তো বলেই দিচ্ছি এটাই আপনাদের এই কোর্সের জন্য প্রেজেন্টেশন থাকবে না, প্রেজেন্টেশনটা আমি এই যে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট থেকে মার্কস দিব। ওকে, আর কোনো কোশ্চেন আছে রিগার্ডিং মিড টার্ম এক্সামিনেশন? আচ্ছা, তাহলে আমরা চলে যাই। তো আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসে ছিলাম এবং ইন লাস্ট ক্লাস we get idea about the addition and subtraction in differential calculus, যোগ বিয়োগ কিভাবে ডিফারেনশিয়াল ক্যালকুলাসে করতে হয় একটু শর্টকাটে বলতে গেলে আমরা সেটা সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম, যোগ বিয়োগ করা শিখেছি এবং সেখানে আমরা দেখেছিলাম যে ডিফারেনশিয়াল ক্যালকুলাসে যোগ বিয়োগ করাটা খুব সুবিধা। এবং আমাকে ক্লাসে কালকে জিজ্ঞাসা করছিলেন যে লাস্ট ক্লাসে যে আসলে ডিফারেনশিয়াল ক্যালকুলাসটাকে আমরা পার্সোনাল লাইফে কোথায় ইউজ করতে পারবো। সো আমি অলরেডি বলছিলাম যে ইকোনমিক্সে যে টার্মগুলো থাকে, ইকোনমিক্সে স্পেশালি কস্ট অফ প্রোডাকশন, লেবার ইকোনমিক্স, লেবার মার্কেট মানে লেবার মার্কেট বলেন, প্রোডাকশন ফাংশন বলেন, কনজাম্পশনস, ডিমান্ড সাপ্লাই, এই ধরনের ক্যালকুলেশন গুলো আমরা যখন করতে যাই তখন আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইউজ করে থাকি। আমার এই বিজনেস ম্যাথমেটিক্স এর পরে আপনারা 300 লেভেলে একটা কোর্স করবেন প্রোডাকশন এন্ড অপারেশন ম্যানেজমেন্ট, এই যে ম্যানেজমেন্টের কোর্স। কিন্তু এই যে প্রোডাকশন ডিসিশন গুলো যখন মেক করবেন তখন দেখা যাবে যে এখানে অনেকগুলো ফর্মুলা ডিরাইভ করতে হবে এবং ফর্মুলা সলিউশনে আসতে হবে, সেগুলো কিন্তু সবই ডিফারেনশিয়াল এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাসে যে বেসিক আইডিয়া থেকে আপনাদের কিন্তু এগুলো করতে হবে। তো এগুলোর ইমপ্লিকেশন অ্যাজ আ এন্টারপ্রেনার যেমন আছে, ইকোনমিক্সে তো আছেই, ইভেন আপনারা বিজনেস স্ট্যাটিস্টিক্সও কিন্তু দেখা যাবে যে অনেক টার্ম, অনেকগুলো টার্ম যেগুলো আমাদের অ্যাজ এ স্টুডেন্ট জানতে হবে, সো সেগুলো করতে গেলে আমাদের হচ্ছে কি এই টার্মগুলো লাগবে। ওকে, এরপরে চলে যাই হচ্ছে কি আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসে আজকে কি করব। আজকে আমরা শিখবো হচ্ছে কি মাল্টিপ্লিকেশন অন ডিফারেনশিয়াল ক্যালকুলাস, আমরা গুণ করা শিখবো। ডিফারেনশিয়াল ক্যালকুলাসে কিভাবে গুণ করতে হয় সেটা শিখবো। মাল্টিপ্লিকেশনটা শেখার পরে হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বলে একটা বিষয় আছে, সেটা সম্পর্কে এই দুইটাই আজকে শেষ করব আমি। সো আবারও বলছি কি কি শিখাবো, আমরা মাল্টিপ্লিকেশন এন্ড ডিফারেন্সিয়েশন সেটা শিখবো। আফটার দ্যাট আমরা স্টাডি করব হচ্ছে গিয়ে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এর উপরে। সো এটার আরেকটা নাম থাকে হচ্ছে স্টেপ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ডিফারেন্সিয়েশন স্টেপ বাই স্টেপ এভাবে আসে, সো সেটা সম্পর্কে আমরা আইডিয়া নিই। আচ্ছা, আমি একটু আমার ট্যাবটা থেকে জয়েন করে নিচ্ছি। তো যতক্ষণ জয়েন করছি না ততক্ষণ আপনারা চাইলে আমাকে কোশ্চেন করতে পারেন, আমার একটু জয়েন করতে একটু সময় লাগবে। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আস্ক করতে পারেন, ততক্ষণে ট্যাব থেকে জয়েন করছি। আপনি মানে আমাদেরকে হোয়াইট বোর্ড দিয়ে একটা ম্যাথ সলভ করার জন্য বলবেন, তখন হুম যদি বাই চান্স কেউ হুম মানে যদি হোয়াইট বোর্ড ইউজ না করতে পারে বা হোয়াইট বোর্ডে ম্যাথ না করতে পারে, তখন তার জন্য কি পন্থা আচ্ছা, অবলম্বন তার করতে জন্য যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে তার তো বাসায় খাতা কলম আছে, হবে? অনেক ক্ষেত্রে এটা হয় যে হোয়াইট বোর্ডে লিখতে পারে না, খাতা কলম তো আছে, এটা তো নাই এটা আর বলেন না। তো খাতা কলম আছে, আমি অনেক সময় সাজেস্ট করি ঠিক আছে আপনি খাতায় রাখেন, খাতায় লিখে অ্যান্সার অ্যান্সারটা হচ্ছে গিয়ে আমি বলি যে হচ্ছে আমার সাথে শেয়ার করতে, তখন ওই ছবিতে দেখায়, আমি সেখান থেকে ছবিটা দেখি বা ভিডিওতে আসতে বলি, তখন আমি ওখানে দেখে হচ্ছে গিয়ে আপনাকে মার্কস দিয়ে দিব। এটাই। ম্যাম, ভাইভাতে কি আমাদের ছোট ছোট ম্যাথস করতে দেওয়া হবে হ্যাঁ, নাকি কম্পাউন্ড ইন্টারেস্ট? না না, আমি তো ওটা বললাম যে আমার পক্ষে তো বড় ম্যাথস গুলো দেওয়া পসিবল না, হচ্ছে গিয়ে সেক্ষেত্রে আমার অনেক যে পরিমাণ টাইম লাগবে সেটা সম্ভব না। তো এই কারণে যেটা হবে যে আমি আপনাদের হচ্ছে গিয়ে ছোট ছোট ম্যাথস দিব, যেটা হচ্ছে 2 মিনিটস 3 মিনিটস এর মধ্যে কমপ্লিট করে ফেলা যায়। এবং আপনাদের যেহেতু রেজিস্টার্ড স্টুডেন্ট আমার এই কোর্সে 39 আর 40 এরকম একটা রেঞ্জ, তো আমার মিনিমাম 6 আওয়ার্স লাগবে আপনাদের ভাইবা শেষ করতে। তো এটা বলে যাবেন টোটাল টাইমিং কত লাগতে পারে, এরকম একটা টাইম লাগবে। আচ্ছা, তো 6 আজকে আওয়ার্স? হ্যাঁ, এবং এটাও বলে দিচ্ছি আপনি জাস্ট ভাইবা দিয়ে চলে যাবেন, অথচ আমার অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার, এটা আমি আমার কথা বলবো, আমি আমার বাকি কলিগদেরও একই অবস্থা। আমাদের কি করতে হবে চিন্তা করেন, সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার ভাইবার জন্য বসে থাকতে হবে এবং ভাইবা তো নিতেই হবে, সাথে মার্কস দিতে হয়। মানে আপনাকে অ্যাসেস করতে, একটা স্টুডেন্টকে অ্যাসেস করা অবভিয়াসলি ডিফিকাল্ট টাস্ক, কারণ আমার এই অ্যাসেসমেন্টের উপর আপনার মার্কস ডিপেন্ড করছে, তো আমি ফেলায় আপনাকে অ্যাসেস করতে পারবো না।
তো সেটাও করতে হয়, প্লাস মার্কিং এর বিষয় চলে আসে, মার্কিং মানে এবং কোশ্চেন করতে হচ্ছে, মানে একই সাথে আমি 3টা টাস্ক তখন করি। সো আমার যেমন ধৈর্যের দরকার আছে, আপনারও ধৈর্যের দরকার আছে। তো আমি এক্সপেক্ট করব আপনারা ধৈর্য সহকারে এক্সাম দিতে আসবেন, এবং হচ্ছে গিয়ে এটা কনসিডার করবেন যে টিচারও আমিও যেমন একটা ঝামেলার মধ্যে আছে, আমার টিচারও কিন্তু টিচারের এন্ড থেকে ঝামেলার মধ্যে আছে। এবং আমার জন্য যেটা সবচেয়ে ঝামেলা হয়ে গেছে, রুটিনটা শুনেন, মানডেতে সন্ধ্যা 7টায় হচ্ছে আমার এমবিএ এর কোর্সের একটা এক্সাম আছে, ওদের ভাইবা, ওদেরও পার্মানেন্ট ক্যাম্পাসের স্টুডেন্ট আছে, সিটি ক্যাম্পাসের স্টুডেন্ট আছে। তো সব মিলে ভালো, মানে এমবিএ তে ভালো অ্যামাউন্টের স্টুডেন্ট আছে আমার সেখানে। সেই ক্লাসের ভাইবা নিব সন্ধ্যাবেলা, আবার পরের দিন মর্নিং এ হচ্ছে আপনাদের ভাইবা। সো আমার আমার অবস্থা ওই 2 দিন একদম আমার উপর দিয়ে বুলডোজার চলে যায়। ওই দিন টানা, ওই সময় টানা ভাইবা থাকবে। তারপরের দিনই হচ্ছে গিয়ে আপনার কম্পারেটিভ গভর্নমেন্টের ভাইবা। কম্পারেটিভ গভর্নমেন্টে আবার নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 67। তো বুঝেন কি অবস্থা, এইভাবে যেতে হবে। আচ্ছা, তো আজকে আমরা চলে যাব হচ্ছে কি মাল্টিপ্লিকেশন। আমরা এখানে হচ্ছে কি গুণ করা দেখবো, যে কিভাবে গুণ করি, মাল্টিপ্লিকেশন, মানে ডিফারেনশিয়াল ক্যালকুলাসে কিভাবে মাল্টিপ্লিকেশন হবে সেটা সম্পর্কে আমরা দেখবো। তো এটার জন্য একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটার নাম হচ্ছে কি মনে রাখার সুবিধার্থে এটার নাম হচ্ছে ইউ ভি ফর্মুলা। অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে যে আপনার ইউ একটা ডিফারেন্ট ভেরিয়েবল, ভি একটা ডিফারেন্ট ভেরিয়েবল, এরকম দুটো ডিফারেন্ট ভেরিয়েবল যদি থাকে এবং ইফ দে আস্ক ইউ টু মাল্টিপ্লাই, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ার রিলেশনশিপ ইজ ইন মাল্টিপ্লিকেশন ফর্ম। দুটো ডিফারেন্ট ভেরিয়েবল আছে, তাদেররা মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, তাদেরকে মাল্টিপ্লাই করতে বলছে। সো সেই ক্ষেত্রে কিভাবে আমরা মাল্টিপ্লিকেশনটা করব এটাই এখন হচ্ছে আমরা দেখবো। সো জাস্ট লাইক বিফোর আমরা হচ্ছে কি এটার জন্য আমাদের যে ডিফারেন্সিয়েশন সিম্বল দ্যাট ইজ ডি বাই ডিএক্স সেটা ইউজ করলাম। তো ডি বাই ডিএক্স ইউভি এটা নিলাম, নেওয়ার পর আমি একটু ফর্মুলাটা লিখে নিই, তারপর আমি একটু বুঝাবো। আচ্ছা, সো ফর্মুলাটা যদি নোটিস করেন আমরা কি লিখলাম, ডি বাই ডিএক্স ইউভি, মানে দুটো ডিফারেন্ট ভেরিয়েবল আছে, এটাকে আমরা মাল্টিপ্লিকেশন করছি। সো এই ক্ষেত্রে আমরা কি করছি, উই টুক দ্য ফার্স্ট ভেরিয়েবল অ্যাজ কনস্ট্যান্ট, মানে আমি তাকে অ্যাজ ইট ইজ নামিয়েছি, নামানোর পর উই ডিফারেন্সিয়েট দ্য সেকেন্ড ভেরিয়েবল, দেন প্লাস সাইন, ইট কামস ফ্রম দ্য ফর্মুলা, then we took the second variable as constant and we differentiate the first one. আচ্ছা, আবারও বলছি যে এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রথম ভেরিয়েবল এবং দ্বিতীয় ভেরিয়েবল এটা বুঝতে হবে, প্রথম ভেরিয়েবলটাকে রেখে দ্বিতীয় ভেরিয়েবলটাকে ডিফারেন্সিয়েট করেছি, আবার দ্বিতীয় ভেরিয়েবলটাকে অ্যাজ ইট ইজ রেখে প্রথম ভেরিয়েবলটাকে ডিফারেন্সিয়েট করেছি। এভাবে হচ্ছে কি ডিফারেন্সিয়েশনটা আমরা এখানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে হচ্ছে কি মাল্টিপ্লিকেশন করে থাকি। তা আমি এক্সপেক্ট করেছিলাম যে আমার কাছ থেকে এই কোশ্চেনটা অনেকে করবেন, ও না, এটা আমি এখনো করাইনি, এই জন্য এই ধরনের কোশ্চেন আসেনি। সো অনেক ক্ষেত্রে আমার একটা প্রশ্ন করেছিল আমার এক স্টুডেন্ট, সেটা হচ্ছে কি ধরেন আমরা যদি অনেক সময় এরকম কোএফিসিয়েন্ট সাথে যদি কোনো সংখ্যা লিখে ফেলি, যেমন ধরেন শুধু এক্স এরকম লিখি, তো এক্স কে ডিফারেন্সিয়েট করলে, এটা আমি আসলে শিখাইনি বলে এটা বাদ পড়ে গেছে। তো মনে রাখবেন যে যেটা বেস হয়, ধরেন যদি এক্স, তাকে যদি ডিফারেন্সিয়েট করতে বলে এটার অ্যান্সার হয় 1। সাপোজ ধরেন যদি ডি ওয়াই থাকতো, মানে ওয়াই থাকতো, সেটাকে যদি ডিফারেন্সিয়েট করতে বলতো তাহলেও সেটার অ্যান্সার হবে 1। যদি ওয়াই না হয় এখানে জেড আসে, তো তাকে যদি ডিফারেন্সিয়েট করতে বলে সেটারও কিন্তু অ্যান্সার হবে 1। এরকম হচ্ছে বিষয়গুলো। তো যেটা সাধারণত বেস থাকে, শুধুমাত্র সেই সংখ্যাটাকে যদি ডিফারেন্সিয়েট করতে বলে অ্যান্সারটা হয় হচ্ছে 1। তো এভাবে যদি ওই বেসের সাথে, যেমন ধরেন 3x বা 4x বা 5x এরকম যদি হয়, অর্থাৎ বেসটা এবং একটা সিম্বল আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার আসে হচ্ছে গিয়ে জাস্ট অনলি 3। কেন আসে এটাই এখন আমরা এই যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের যে মাল্টিপ্লিকেশনটা দেখলাম, মাল্টিপ্লিকেশনটা থেকে এটার অ্যান্সারটা কিন্তু এখন আমরা দেখবো যে কিভাবে হচ্ছে গিয়ে যে একটা নিউমেরিক্যাল ভ্যালু, এবং যদি আমরা বেস নেই সেক্ষেত্রে অ্যান্সারটা জাস্ট নিউমেরিক্যাল ভ্যালুটা থাকে, এরকম ডিফারেন্সিয়েট করার পর ভ্যালুটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। তো মাল্টিপ্লিকেশন এন্ড ডিফারেন্সিয়েশন টাইটেল দেন
দিয়ে হচ্ছে কি ফর্মুলাটা লেখেন, লেখার পরে আমরা এখন মাল্টিপ্লিকেশনে চলে যাব। সো আমি যেটা লিখেছিলাম এটা একটু একটু বড় সংখ্যা নেই, ধরেন আমরা 10x এই সংখ্যা নিলাম এবং আমরা এখন এটাকে ডিফারেন্সিয়েট করব। সো হিয়ার there are two different variable, one is 10 another one is x. So আমরা দেখতেই পাচ্ছি there is the relationship between them is multiplication. So এখন আমরা এটা সলভ এ যাব। So same thing আমরা লিখব যে differentiate with respect to x, এই কথাটা লিখব। So differentiate with respect to x, then same thing আমরা যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি আমরা d by dx যে ফর্মুলাটা ছিল সেটা লিখব। So d by dx লেখার পরে আমরা আমার যে ভ্যারিয়েবল সেটা লিখে পেলাম, দ্যাট ইজ 10x, সেটা লিখলাম। লেখার পরে যেটা হবে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভ্যারিয়েবল গুলোর মধ্যে রিলেশনশিপ হচ্ছে কি মাল্টিপ্লিকেশন। সো আমরা মাল্টিপ্লিকেশনে ফর্মুলাটা ইউজ করব। So according to the multiplication formula, the first variable will keep as it is, then we differentiate the second one. ঠিক আছে, আমি যে স্পটলাইট দিয়ে দেখাচ্ছি। সো দ্য ফার্স্ট ভেরিয়েবল যদি দরকার হলে পরীক্ষাটা আপনি লিখে নেবেন সলভ করার সময়, যেটা u এটা v, দরকার হলে লিখে নেবেন। সো দ্য ফার্স্ট ভেরিয়েবল ইজ 10, আমরা ওটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। দেন ডিফারেন্সিয়েট করব হচ্ছে কি সেকেন্ড ভেরিয়েবলটাকে, হুইচ ইজ হিয়ার x, প্লাস একইভাবে আমার যে সেকেন্ড ভেরিয়েবল ছিল তাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দিব, দেন উই উইল ডিফারেন্সিয়েট দ্য ফার্স্ট ওয়ান। সো সেকেন্ড ভেরিয়েবল হুইচ ইজ x, আমি তাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, রেখে ফার্স্ট ভেরিয়েবলটাকে ডিফারেন্সিয়েট করছি। তো আবারও দেখাচ্ছি যে ফার্স্ট ভেরিয়েবলটাকে অ্যাজ ইট ইজ রেখে সেকেন্ড ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েট করতে আমরা মাল্টিপ্লিকেশনের রুলস, দেন সেকেন্ড ভেরিয়েবলটাকে অ্যাজ ইট ইজ রেখে ফার্স্ট ভেরিয়েবলটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। যেমন আমরা এখানে 10x কে যখন ডিফারেন্সিয়েট করছিলাম, 10 ইজ দ্য ফার্স্ট ভেরিয়েবল, x ইজ দ্য সেকেন্ড ভেরিয়েবল। সো 10 টাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে অ্যাকর্ডিং টু দ্য রুলস সেকেন্ড ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েট করেছি, দেন প্লাস সাইন এনে সেকেন্ড ভেরিয়েবলটাকে অ্যাজ ইট ইজ রেখে ফার্স্ট ভেরিয়েবলটাকে ডিফারেন্সিয়েট করেছি। সো এখন অ্যান্সারে চলে আসি। তো যেহেতু 10 এটার সামনে কিছু নাই, তো এটাকে আমার ডিফারেন্সিয়েট করার কিছু নাই, উনি অ্যাজ ইট ইজ নেমে যাবে। দেন একটু আগে যেটা বলছিলাম যে যে সংখ্যাটা হয়, যে বেসটা হয় তাকে যদি ডিফারেন্সিয়েট করতে, যেমন এখানে x এবং ও ডিফারেন্সিয়েটও করতে বলছে x এর সাপেক্ষে, সেক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে গিয়ে ডিরেক্টলি 1। তো এখানে হবে হচ্ছে 10 টাইমস 1 প্লাস দেন পরের যে ভেরিয়েবল যেটা ছিল হুইচ ইজ x, যেহেতু ওনাকে ডিফারেন্সিয়েট, ওনার সামনে ডিফারেন্সিয়েশন সিম্বল নেই, ওনাকে ডিফারেন্সিয়েট করতে হবে না, সো উনি অ্যাজ ইট ইজ নেমে যাবে হুইচ ইজ x। দেন 10 হচ্ছে গিয়ে একটা numerical value, and as we know if we differentiate any numerical value the answer will be 0. তো আমার এখানে 0 চলে আসলো, এখানে 0 চলে আসলো। তারপরে হচ্ছে গিয়ে আমরা ফাইনাল অ্যান্সারে যাই। তো আমরা জানি কি 10 টাইমস 1 is equal to 10 প্লাস x টাইমস 0, 0 দিয়ে কোনোকে মাল্টিপ্লাই করলে অ্যান্সার হয়ে যায় 0, তো অ্যান্সার আসবে 10। একটু আগে আমি বলছিলাম যে এই যে এরকম যদি কোনো সংখ্যা এবং তার সাথে যদি কোনো বেস থাকে, দেখা যায় যে সেটার অ্যান্সার হয় শুধুমাত্র এই সংখ্যাটা, যেমন এখানে অ্যান্সার আসলো আমাদের 10, এটা কিন্তু আমরা মাল্টিপ্লিকেশন গুণ করে দেখালাম। আচ্ছা, রনি হ্যান্ড রেজ করেছিলেন, এবার বলেন স্যার। ম্যাম ওখানে যদি ম্যাম 10.68 থাকতো তাহলে কি ম্যাম কোনো সমস্যা তো একই জিনিস 10.68ই বসাতাম। 7/8 যদি থাকতো, ফ্র্যাকশন থাকতো, তাই বসাতাম। √2 যদি থাকতো তাই বসাতাম। এখানে কি ভ্যালুটা ম্যাম 0 আসতো? যদি এমন হতো যে √2, আমি সেটা নিয়ে কাজ করছি, অ্যান্সারটা আসলে √2 আসতো, কিন্তু সেকেন্ড পোর্শনে যখন আমি তাকে ডিফারেন্সিয়েট করতাম, মানে সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলেই অ্যান্সার 0 আসে, এটা মাথায় রাখতে হবে। ওকে ম্যাম। ম্যাম 10 দিয়ে এই যে প্লাস x দিলেন, এই xটা বাদ দিয়ে দিব প্লাস করার সময়। আচ্ছা, প্লাসটা কেন বাদ দিয়ে দিলাম সেটাও বলছি, কারণ হচ্ছে এই যে 10 কে যখন ডিফারেন্সিয়েট করছে অ্যান্সার তো 0 চলে আসছে, তাই না? তাহলে x এর সাথে যদি আমি 0 কে গুণ দিই, মানে আমরা কি জানি 0 দিয়ে কোনো কিছুকে গুণ দিলে অ্যান্সার কি হয়, 0 হয় না? আচ্ছা, আমার কথার সাথে ডাউট থাকলে ক্যালকুলেটরে প্রেস করে দেখেন, যে কোনো সংখ্যা লেখেন, লিখে এটাকে মাল্টিপ্লাই বাই 0 দেন, দেখেন অ্যান্সার আসবে হচ্ছে 0।
তাহলে 10 into 1 অ্যান্সার কি 10, ওটার সাথে যদি 0 প্লাস করেন তাহলে অ্যান্সার কি আসবে? জি ম্যাম, জি ম্যাম। 10 ই আসবে। তো ওই জন্য আমি একেবারে 10 লিখেছি। ম্যাম তাহলে এখানে দাঁড়াচ্ছে যে এক্স অথবা ওয়াই দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে ডিফারেন্সিয়েট করি তাহলে তার মান 0 আসতেছে। না না না, উল্টা বলছেন। এখানে এটা দাঁড়াচ্ছে 1 হবে। হচ্ছে কি এক্স কে, মানে এক্স না, মানে যিনি বেস তাকে, আচ্ছা আমি এটা একটু লিখে, আমি এটাকে মুছে ফেলতে পারি, আমার হোয়াইট বোর্ডে আর জায়গা হ্যাঁ নেই, ম্যাম, ওটা একটু মুছে দেখাই। উপর আমি দিয়ে এখানে মুছে দিলে বলেছিলাম হবে। যে যিনি বেস, ধরেন এক্স, তাকে যদি সেম জিনিসটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট, যেমন এক্স কে যদি ডিএক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি অ্যান্সার হবে 1। সাপোজ ধরেন আমি নিয়েছি এ, বুঝতে পারছি এ কে যদি আমি সেম জিনিস অর্থাৎ ডি বাই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট ডি বাই ডি এ, তাহলে অ্যান্সার আসবে 1। যদি সাপোজ আমি নিলাম তানভীর, তানভীরের ক্যাপিটাল লেটার হচ্ছে টি, টি কে যদি আমি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট ডি বাই ডিটি এইভাবে লিখি, তখন হ্যাঁ এই টাইম ডিফারেন্সিয়েট হয়, তো অ্যান্সার আসবে 1। এমন কি হবে না যে আপনি টি এর এখানে ডি বাই ডিএক্স আর ওখানে টি? হ্যাঁ, এটাকে আমরা বলি ক্রস ডিফারেন্সিয়েশন, সেটাও হতে পারে, কিন্তু আমরা ক্রস ডিফারেন্সিয়েশন এখন স্টাডি করছি না। ওকে ম্যাম, ওকে। মানে বেস ডিফারেন্ট, আবার ডিফারেন্সিয়েট করছি ডিফারেন্ট বেস আছে, তখন আমরা ধরেন এখানে যদি টি ছিল আর আমি এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, মজার ব্যাপার আমি কিন্তু এখানে লিখতাম ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, বাট ওটা ক্রস ডিফারেন্সিয়েশনের মতো চলে যেত। যেহেতু বিজনেস ম্যাথমেটিক্সে আমাদের ক্রস ডিফারেন্সিয়েশনের জায়গা নাই, আমি তাই শেখাই না। আমি জিনিসটা পারি, এটা হচ্ছে কি ফিজিক্সে লাগে, ফিজিক্সে আমাদের বেশ ওয়াইডলি ইউজ আছে, ম্যাথমেটিক্সে তো অবভিয়াসলি আছে, এটা বাহিরে ফিজিক্সে আছে, তো এটা বিজনেসের জন্য দরকার পড়ে না। যাদের ফার্দার আরো ডিফারেন্সিয়েশন নিয়ে স্টাডি করার ইচ্ছা আছে, ডিফারেন্সিয়েশন আসলে মজার জিনিস, ক্যালকুলাস নিয়ে স্টাডি করার ইচ্ছা আছে, তারা ক্রস ডিফারেন্সিয়েশন লিখে সার্চ দিলে এগুলো পেয়ে যাবেন। এবং না ম্যাম, আমি বলতে চাচ্ছিলাম যে প্লাসের পরে একটা অংশ ছিল না আমাদের, এক্স ডি বাই ডি এক্স ইন্টু 10, এটার কথা বলতেছি, এখানে 0 এক্স আসলো ডি যে বাই সেটার কথা। ডিএক্স ইন্টু 10, ওখানে 0 কেন আসছে বুঝতে পারছেন না, যে এক্স তো কোএফিসিয়েন্ট হিসেবে অ্যাজ ইট ইজ নেমে গেল, আর ডি বাই ডিএক্স ইন্টু 0, তো ডি বাই ডিএক্স কে কোন একটা সংখ্যা দিয়ে মানে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে তো অ্যান্সার 0 আসবে, সো ওইখান থেকে মাল্টিপ্লিক গুণ টুন করে আমি 0 পেয়ে গেলাম। না ম্যাম, আমি সেটাই বলতে চাইছিলাম। আচ্ছা আমি আর একটু বড় সংখ্যাতে যাই, একটু আরো কয়েকটা ম্যাথস করেন তাহলে ক্লিয়ার হবে। যেমন ওই 10x না নিয়ে ধরেন আমি 10x টু দি পাওয়ার 4 দিলাম, এখন এইটাকে ডিফারেন্সিয়েট করব, মানে এখানে দেখবো যে এখানে মাল্টিপ্লিকেশন রুলস অ্যাপ্লাই। আচ্ছা এটা লেখাটা পচা হয়েছে, একটু ভালো করে লিখি। আমরা নিলাম হচ্ছে কি 10x টু দি পাওয়ার 4, তো এটাকে হচ্ছে কি এখন আমরা দেখবো যে এখানে আসলে কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়। সেম থিং, দেয়ার আর টু ভেরিয়েবল। কেন দুইটা ভেরিয়েবল বললাম, এই যে 10 আলাদা একটা নাম্বার, x একটা বেস, আর 4 কিন্তু পার্ট, তো দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট আছে। তো উই নো এটাকে আমরা চাইলে ডিরেক্টলি ডিফারেন্সিয়েট করে আসতে পারি। ডিরেক্টলি ডিফারেন্সিয়েট মানে হচ্ছে গিয়ে যে ধরেন এই যে 4টা সামনে চলে আসবে, দেন হচ্ছে গিয়ে আমার হচ্ছে এক্সটা বসবে, এভাবে করে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করে আসতে পারি, যেহেতু এখানে কোএফিসিয়েন্ট আছে। আমি এখানে এই রুলসটা অলরেডি আমি শিখিয়ে আসছি যে এ এক্স এন এর মতো করে, কিন্তু এটাকে চাইলে আমরা কিন্তু মাল্টিপ্লিকেশনের রুলসে মাল্টিপ্লিকেশন ওয়াইজ ডিফারেন্সিয়েট করতে পারি, আমি সেটাই দেখবো, তারপর আমরা একটু বড় ডিফারেন্সিয়েশনে যাব। ওকে, যার প্রবলেম আছে আপনি লিভ নিতে পারেন। সো একই কথা লিখবো, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, ওটা লিখে। আচ্ছা আমি তার আগে এটা একটু বলে নিই, এটা যদি আমরা ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করি অ্যাকর্ডিং টু দ্য থার্ড ফর্মুলা, যেটা এ এক্স এন এর ফর্মুলা ছিল, আমি বলে দিই এটার অ্যান্সার কি হবে। এটার অ্যান্সার হবে হচ্ছে 40x টু দি পাওয়ার 3। এখন আমি দেখাবো যে আমি ডিফারেন্ট মাল্টিপ্লিকেশন করে আসলেও সেম অ্যান্সারটাই পাবো, ঠিক আছে? এটাই মজা, এটা দেখাই দিলাম। এখন আপনি বললেন ম্যাডাম আপনি ডিরেক্টলি অ্যান্সার দিয়ে ডিফারেন্সিয়েশনের মজাই এটা, যে একটু যখন করতে করতে আপনার হাত পাকায় যাবে তখন আপনি না মানে অ্যান্সার গেস করতে পারবেন যে এটার অ্যান্সার এরকম আসবে, এই জন্য আমি ডিফারেন্সিয়েশন বেশি বেশি পছন্দ করি। তো সেম থিং আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে ফার্স্ট ভেরিয়েবলটাকে অ্যাজ ইট ইজ রাখতে হবে। সো হিয়ার দ্য ফার্স্ট ভেরিয়েবল ইজ 10, আমি ওকে অ্যাজ ইট ইজ রাখলাম। দেন উই উইল ডিফারেন্সিয়েট দ্য সেকেন্ড ওয়ান which is x to the power 4, then plus sign, then we will write down the second variable, keep the second variable as it is, which is x to the power 4, then we will differentiate the number
which is 10 সেটা এখানে ব্র্যাকেটে আমি 10 বসাচ্ছি যেহেতু এখানে স্পেস হচ্ছে না, একটু নিচে লিখলাম, 10 কে ডিফারেন্সিয়েট করলাম। সো চলে আসি, 10 তো 10 এর মতো থাকলোই। ভিতরে যে অংশটা এটা কি x টু দি পাওয়ার n এর ফর্মুলাতে যাচ্ছে, তাহলে কি হবে, পাওয়ার উইল কাম ফার্স্ট দেন দ্য বেস দেন পাওয়ার -1। সো আমি পাওয়ার সামনে চলে আসা হিসেবে লিখলাম 4, দেন বেসটাকে বসালাম which is x, then power is 4 minus 1, then plus sign, x তো x থাকলো। আমরা কি জানি যে কোনো সংখ্যাকে যদি ডিফারেন্সিয়েট করি, লাইক হিয়ার the number is 10, সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার কি হবে, আমি কোনো সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার হয় 0। সো এখানে আমার চলে আসবে হচ্ছে কি 0। দেন আমি এখানে যদি প্লাস মাইনাস করে দেখতেই পাচ্ছি 10 times 4 is equal to 40, x 4 minus 3 is equal to 3। আসছি, আমি একটু আসছি। x টু দি পাওয়ার 4 ছিল, আমি সেটা লিখি নাই তো। জি ম্যাম। আচ্ছা, তো এবার আসি x টু দি পাওয়ার 4 কে যদি আমি 0 দিয়ে মাল্টিপ্লাই করি, অ্যান্সার কি হওয়া উচিত? 0। আমার কিন্তু অ্যান্সার প্লাস 0 আসবে। তো আমি যদি এখন এখানে একটা যদি লাইন x নিয়ে টু দি আসি, পাওয়ার করে 4 কে কেন? কোনো কাজ করতে পারবো না? আমি জিরোই হবে। কোশ্চেনটা নিচ্ছি, আমি অ্যান্সারটা লিখে নিই, তারপর হ্যাঁ বলেন, কোশ্চেনটা বুঝিনি কি ম্যাম হয়েছে এখানে এখানে। যে x টু দি পাওয়ার 4 এটাকে যে আমরা গতবারের মতো এই 4 তারপরে x 4 - 1 এরকম কাজ আচ্ছা, করা এটা যাবে কেন না? কাজ করতে পারলাম না সেটা বলে দিই। ডিফারেন্সিয়েট আপনি তখনই ইউজ করতে পারবেন যখন তার সামনে ডিফারেন্সিয়েশন সিম্বলটা থাকবে, যেমন এখানে করলাম, এখানে x টু দি পাওয়ার 4 এর সামনে ডিফারেন্সিয়েশন সিম্বলটা ছিল, এজন্য আমি ডিফারেন্সিয়েট করতে পারছি। কিন্তু সেকেন্ড অংশে তো x টু দি পাওয়ার 4 এর সামনে ডিফারেন্সিয়েশন সিম্বল নেই, প্লাস সাইন আছে। তো কারোর সামনে যদি ডিফারেন্সিয়েশন সিম্বলটা না থাকে, d/dx d/dy d/dz এরকম যদি না থাকে, আমি তাকে কিছুই করব না, অ্যাজ ইট ইজ রেখে দেব। যেমন এখানে, যেমন আমি 10 টাকে রেখেছিলাম, 10 টাকে যেমন আমি অ্যাজ ইট ইজ নামাই দিয়েছি, এই যে জি ম্যাম 10 টাকে বুঝতে যেমন পেরেছি। অ্যাজ ইট ইজ নামাচ্ছি, যেমন এখানে 10 এর সামনে কোনো ডিফারেন্সিয়েশন সিম্বল নাই, এই জন্য 10 অ্যাজ ইট ইজ নেমে যাচ্ছে। x টু দি পাওয়ার 4 এর সামনে আছে, ওকে এই জন্য ওকে ডিফারেন্সিয়েট করেছে। এই যেমন এখানে x টু দি পাওয়ার 4 এর সামনে কোনো ডিফারেন্সিয়েশন সিম্বল নেই, এই জন্য অ্যাজ ইট ইজ ও নেমে গেছে। দেন 10 কে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, যেটা অ্যান্সার 0 সেটা নেমে গেছে। এইভাবে বুঝতে পেরেছেন? জি ম্যাম। জি ম্যাম ক্লিয়ার। আচ্ছা, এটা তুলে ফেলেন তাহলে সবাই। আমি তো এতক্ষণ কিছুই শুনি নাই। জি ম্যাম করে ফেলছি। ম্যাম আচ্ছা, গান যিনি তুলে শুনতে ফেলছি। পারেন নাই, কষ্ট করে রেকর্ডেড ভার্সনটা একটু শুনে নেবেন, ওখানে দেখবেন যে আহ, বিষয়গুলো আবারও তো রেকর্ডেড ভার্সনে তো পুরোটাই একই জিনিস ক্লিয়ারলি শোনা যায়। এটাই সুবিধা আপনাদের অফলাইন অনলাইন ক্লাসের, ওয়ান অফ দ্য বেনিফিট ক্লাসের রেকর্ডিং থাকে, ওখানে একটু শুনে নেবেন। ওকে ম্যাম, করে ক্লাসে চলে দিয়েছিলাম আসবো, সাবস্ক্রাইব। ফেস টু ফেস ক্লাসে যখন আমি চলে আসবো, তখন আমার যেটা প্ল্যান, নেক্সট প্ল্যান তখন হচ্ছে কি, আমি আসলে মেইনলি কিছু কন্টেন্ট ক্রিয়েট করবো এবং দেন শেয়ার করবো। এটা তার আগ পর্যন্ত আসলে আমি আমার ক্লাস পারপাসে এটাকে ইউজ করবো, ক্লাস প্ল্যাটফর্ম হিসেবে, আদার্স কোনো পারপাসে ইউজ করবো না। এই জন্য এটা একটা তার রিজন। মধ্যে 1000 বা 2000 সাবস্ক্রাইবার হয়ে গেলে দেন আস্তে ধীরে হয়ে যাবে। ওটাও ওরকমও টার্গেট নেই, কারণ আমি জানি কিছু কন্টেন্ট আছে যেগুলা নিয়ে আমি যখন কাজ করবো, যেমন এক্সেল এর উপর আমার কাজ করার ইচ্ছা, ওইটার আমি এক্সেলে বেশ ভালো, তখন এমনি আমার সাবস্ক্রাইবার বাড়বে, এটা আমি ওটাও জানি। তো ওইটার জন্য যে পরিমাণ এফোর্ট দিতে হবে, সেই সময়টা স্যার আমার নাই, বুঝতে পেরেছেন? এত ওভারলোডেড থাকে, ইউ কান্ট ইমাজিন। যেমন আমি আপনাদের যে এক্সট্রা ক্লাস নিব, আমি সানডেতে একটা ক্লাস নিতে চেয়েছিলাম, আমি বলেছিলাম মনে আমি চেষ্টা করবো একটা এক্সট্রা ক্লাস নিতে, আমি নিতে পারছি না বিকজ সানডেতে আমার ডিপার্টমেন্টাল মিটিং আছে, দেন আমার ইউনিভার্সিটি থেকে একটা ট্রেনিং সেশন মানে অ্যাটেন্ড করতে হয়, সেটার সেশন পড়ে গেছে। তো আমি সকালে 3 ঘন্টা করব ডিপার্টমেন্টাল মিটিং, বিকালে 3 ঘন্টা করব ট্রেনিং সেশন, 6 ঘন্টা আমার এখানেই চলে গেল, তাহলে আমি ক্লাসটা নিব কখন? এরকম বিজি থাকে, নিজের জন্য কোনো সময় নেই, এটা কেউ বিশ্বাস করে না। আসলে ম্যাম ওয়ার্কিং যে আওয়ারটা আগে এটা তো কোনো শুধু কোনো ভার্সিটি রেস্ট্রিকশন পর্যন্ত নেই। সীমাবদ্ধ ছিল, এখানে হ্যাঁ, নাই। এখন সেটা সত্যিই নেই। এটা স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে না এই জন্য একটু আপসেট হয়ে যায়, অনেক সময় স্টুডেন্টের বিষয়টা না ফিল করে না যে টিচারদেরও আসলে হ্যাসেল আছে, তারাও কিন্তু ঝামেলার মধ্যে আছে।
আচ্ছা, এবার চলে যে একটু মাল্টিপ্লিকেশন, একটু বড় ধরনের মাল্টিপ্লিকেশন দেখি। যেমন ধরেন আমাকে দিল হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার, একটা কোশ্চেন লিখলাম যে এক্স টু দি পাওয়ার ধরেন -7 ইন্টু 10x, 10 টু দি পাওয়ার x। আচ্ছা, আমি কি লিখেছি আবারও বলছি, x টু দি পাওয়ার -7, x এর পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার -7 ইন্টু 10 টু দি পাওয়ার x। বুঝতে পেরেছি? এটা লিখেছি, এইটাকে ডিফারেন্সিয়েট করতে বলেছে। এখন দেখি যে এখানে ডিফারেন্সিয়েশনটা কিভাবে হবে। তো এখানে আমরা এখন আমাদের জন্য ভিজিবল যে দেয়ার আর টু ডিফারেন্ট ভেরিয়েবল, ওয়ান ইজ x টু দি পাওয়ার -7, অ্যানাদার ওয়ান ইজ 10 টু দি পাওয়ার x। আচ্ছা, আজকে আমার হচ্ছে গিয়ে ক্লাস ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স নিব না, সো সবাইকে রিকোয়েস্ট করছি চ্যাট বক্সে নেম এন্ড আইডিটা দিয়ে দিতে। সো সেম থিং, আমরা আগে ওই কথাটা লিখবো যে ডিফারেন্সিয়েট সেম কথাটা আসবে with respect to x, এভাবে আসবে যে differentiate with respect to x কথাটা লিখবো। লেখার পরে হচ্ছে কি আমরা যেটা করি সেটা হলো যে আপনার d by dx, দেন আমরা বেসটা লিখি। তো যে ফর্মুলা ছিল সেটা লিখে ফেলছি। তো আমরা এটা লিখলাম x টু দি পাওয়ার -7 ইন্টু 10 টু দি পাওয়ার x, এটা লেখা হলো। এরপরে আমার যেটা বলছিল আমরা অ্যাকর্ডিং টু ফর্মুলা যাব, আবারও যাচ্ছি। ফর্মুলা যেটা বলে যে প্রথমে ফার্স্ট ভেরিয়েবলটাকে অ্যাজ ইট ইজ বসাবো, বসানোর পর হচ্ছে সেকেন্ড ভেরিয়েবলটাকে ডিফারেন্সিয়েট করব, প্লাস দেন সেকেন্ড ভেরিয়েবলটাকে অ্যাজ ইট ইজ বসাবো, ফার্স্ট ভেরিয়েবলটাকে ডিফারেন্সিয়েট করব। এই হচ্ছে সিস্টেম, মানে রুলসটা দাঁড়াবে এখানে। সো আমরা যদি আমার ফার্স্ট ভেরিয়েবল নিই, ওকে যেহেতু অ্যাজ ইট ইজ বসাতে হবে, তো x টু দি পাওয়ার -7 এটাকে বসালাম, দেন ডিফারেন্সিয়েট করছে হচ্ছে সেকেন্ড টার্মটাকে which is 10 টু দি পাওয়ার x, দেন প্লাস সাইন দিয়ে আমার সেকেন্ড ভেরিয়েবল যিনি থাকবেন ওনাকে অ্যাজ ইট ইজ বসাবো, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার x, দেন আমি ডিফারেন্সিয়েট করবো হচ্ছে আমার ফার্স্ট ভেরিয়েবলটাকে which is x টু দি পাওয়ার -7। দেন x টু দি পাওয়ার -7 এটা হচ্ছে আমার যা ছিল তাই থাকবে, যেহেতু এর সামনে কেন থাকবে এটাও বলে দিচ্ছি, এর সামনে ডিফারেন্সিয়েশন সিম্বল নাই, তো ও এর মতো নেমে গেল, কিছুই করব না। দেন this 10 to the power x formula goes with the a to the power x, মানে কোএফিসিয়েন্টটাই আমার এখানে বেস হিসেবে ইউজ হয়েছে, আর বেসটাই নরমালি পাওয়ার হিসেবে ইউজ হয়েছে। থ্রিটার যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা ইউজ করব। তো সেই ফর্মুলাতে আমরা কি দেখতাম, যে ক্ষেত্রে আমরা ইউজ করতাম হচ্ছে গিয়ে a 10 টু দি পাওয়ার x মানে ax, এটা বসতো, তারপরে লগ অফ বেস e এটা বসতো, বসানোর পরে a মানে যিনি বেস এখানে হিসেবে ইউজ হচ্ছেন 10 তাকে বসায় দেওয়া হলো, 10 প্লাস 10 টু দি পাওয়ার x, যেহেতু ওনাকে আমার অ্যাজ ইট ইজ আমি নামিয়ে ফেলবো বিকজ এখানে উনার সামনে ডিফারেন্সিয়েশন সিম্বল নাই। পরের যে অংশ আছে x টু দি পাওয়ার -7 সেটাকে আমি একটা ব্র্যাকেট ইউজ করছি বিকজ এখানে ওই যে নেগেটিভ সাইন আসবে, তো এই জন্য পরবর্তীতে প্লাস মাইনাসের একটা বিষয় থাকবে, এই জন্য আমি ব্র্যাকেটটা ইউজ করলাম। তো -7 x দেন পাওয়ার -1। আচ্ছা, আমি একটা উপরে একটা লাইন মুছে দিচ্ছি ফাইনাল অ্যান্সারটাতে যাওয়ার জন্য। তো তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার যেটা আসছে সেটা হচ্ছে যে এখানে যেহেতু প্রথম অংশটাতে দেখেন এখানে যা আছে তাই থাকবে, এখানে তো মাল্টিপ্লিকেশন পসিবল না, সো এরকমই আসবে যে x টু দি পাওয়ার -7 10 টু দি পাওয়ার x log of e 10। এখন সেকেন্ড অংশতে আমরা দেখছি যে এখানে মাইনাস সাইন আছে, সো এখানে কিন্তু আমাকে এটা হিসেবে আসতে হবে। যে আমাকে একজন প্রশ্ন করেছেন যে ম্যাডাম অ্যাডিশন বা সাবট্রাক্টে কখনো সিম্বল চেঞ্জ হয় না,
কিন্তু অনেক সময় মাল্টিপ্লিকেশনে এরকম সিম্বল চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে আমরা এখানে দেখি প্লাস মাইনাসে এখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে মাইনাস, সো মাইনাস 10 টু দি পাওয়ার এক্স। ম্যাম লাস্টের লাইনটা বুঝতেছি না কোনটার পরে কোনটা। আচ্ছা আমি আর একবার একটু রিপিট করে নিব তাহলে। আচ্ছা লাস্ট এটা তো আমি যেখানে স্পটলাইট নিলাম এখানে না? জি ম্যাম। আচ্ছা এখানে হচ্ছে যে x টু দি পাওয়ার -7, দেন এই যে 10 টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করে আমি পেয়েছি হচ্ছে 10 টু দি পাওয়ার x log বেস e10। দেন এই যে এখানে আসছি এই যে প্লাস সাইন ইউজ করেছি প্লাস, দেন এই যে 10x যেটা সেটা উনি অ্যাজ ইট ইজ নেমে গেছে, না পরে হচ্ছে x টু দি পাওয়ার -7 কে ডিফারেন্সিয়েট করার জন্য এই যে -7 প্রথমে সামনে আসলো, দেন বেসটা বসলো, দেন পাওয়ার -1। আবার বলবো? আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। ম্যাম আরেকবার একটু বুঝাই দেন। আচ্ছা এখানে যেটা হয়েছে আমরা এখানে মাল্টিপ্লিকেশন করছিলাম, মাল্টিপ্লিকেশনের রুলস ওয়াইজ হচ্ছে গিয়ে প্রথমে যেটা হয় যে সাধারণত ফার্স্ট ভেরিয়েবলটাকে অ্যাজ ইট ইজ বসাতে হয়, দেন সেকেন্ড ভেরিয়েবলটাকে ডিফারেন্সিয়েট করতে হয়, দেন প্লাস সাইন, দেন সেকেন্ড ভেরিয়েবলটাকে অ্যাজ ইট ইজ বসাতে হয়, দেন ফার্স্ট ভেরিয়েবলটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। এই হচ্ছে রুলস। সো সেই ওয়াইজ হচ্ছে গিয়ে আমি এটাকে সেট করলাম যে ফার্স্ট ভেরিয়েবল যেমন x টু দি পাওয়ার -7 কে অ্যাজ ইট ইজ বসালাম, বসানোর পর হচ্ছে কি সেকেন্ড ভেরিয়েবলটাকে ডিফারেন্সিয়েট করার জন্য বসালাম যেমন d বাই dx ইনটু 10 টু দি পাওয়ার x প্লাস সাইন দিলাম, দেন সেকেন্ড ভেরিয়েবলটাকে অ্যাজ ইট ইজ বসালাম 10 টু দি পাওয়ার x, দেন d বাই dx বসালাম, দেন ফার্স্ট ভেরিয়েবলটাকে ডিফারেন্সিয়েট করছি। সো x টু দি পাওয়ার 7 কিভাবে না হলো এটা তো বুঝতেই পারছেন। দেন পরের অংশটা ডিফারেন্সিয়েট করে এরকম পেলাম 10 টু দি পাওয়ার x log of e10, দেন প্লাস সাইন দিয়ে 10 টু দি পাওয়ার x অ্যাজ ইট ইজ চলে আসলো, দেন যে আমার যে পাওয়ার যেটা ছিল x টু দি পাওয়ার n এর ফর্মুলাতে যাচ্ছে, তো পাওয়ারটা সামনে আসলো, তো -7টা সামনে আসলো, দেন বেসটাকে বসানো হুইচ ইজ x, দেন পাওয়ার -1, দেন প্লাস মাইনাস করে এই লাইনটা পেলাম। এই যে প্রথম অংশ এটা, দেন মাইনাস দ্বিতীয় অংশ। সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। একটু আমার ব্যারিয়ারটাও বলেছে, আমার হচ্ছে ট্যাবটা ওয়াইড অ্যাঙ্গেলে নিলে কাজ করে না, স্ক্রিনটা বারবার অফ হয়ে যায়, তো আমার এই জন্য হরাইজন্টালি নিয়েই কাজ করতে হয়, ল্যান্ডস্কেপে কাজ করে না, পোর্ট্রেট মোডে নিয়ে কাজ করতে হয়। আচ্ছা সবার কি এটা তোলা হয়েছে? জি ম্যাম। আচ্ছা জি এখন আমি হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশনের জন্য কিছু প্র্যাকটিস ম্যাথস দিব যেগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিস করলে দেখা যাবে যে মাল্টিপ্লিকেশনটা আরো ইজি হবে, এবং এটা আমাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আসবে। কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আমি ফাইনালের আগে আর নিব না, কিন্তু এটা করে রাখবেন, বিকজ ফাইনালের পরপরই দেখা যাবে যে যখন আবার ক্লাসে ব্যাক করে আসবেন বলবো যে এই টাইমে আবার একবার কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট সাবমিট করেন, সো ওটা করে রাখেন, এটাই বলতে চাচ্ছি। সো আমি কয়েকটা প্র্যাকটিস ম্যাথস দিব, এগুলো করে ফেলবেন। যেমন রনির কথা অনুযায়ী যাই, ধরেন 10 টু দি পাওয়ার 6 8 x এরকম একটা দিলাম, এই চারটা ম্যাথস দিলাম, এই চারটা ম্যাথস এখন তুলে ফেলেন। এই চারটা ম্যাথস হচ্ছে আমাদের ওই যে আমি প্র্যাকটিস ম্যাথ দিতাম, এইটা হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স, মানে এই চ্যাপ্টারে আমার প্রথম প্র্যাকটিস ম্যাথ দেওয়া, এগুলো আমরা নিজেরা সলভ করব। ম্যাম এই মাঝখানে এগুলো কি সব দশমিক ম্যাম? হ্যাঁ দশমিক, হ্যাঁ কোনোটাতে দশমিক। না দশমিক না, আমি এটা একটু বলে দিচ্ছি। এইটা লিখেছি যেটা যেমন 10 টু দি পাওয়ার 0.68 x,
এক্স এটা আবার লিখেছে হচ্ছে 25 টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স, এটা দশমিক। প্রথমটা 10 টু দি পাওয়ার 0.68x। না 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 না, 10 টু দি পাওয়ার 10.68 হ্যাঁ ইনটু ম্যাম, এক্স। জি ম্যাম। আমি বলছি লেখেন যদি হ্যান্ড রাইটিং এ বুঝতে অসুবিধা হয়। পরেরটা লিখেছে হচ্ছে 25 টু দি পাওয়ার এক্স, এখানে 25 এর উপরে পাওয়ার এক্স, এখানে কিন্তু না। 25 টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স। পরেরটা লিখেছে হচ্ছে 17 ই টু দি পাওয়ার এক্স। তারপরেরটা লিখেছে 25x ইনটু ই টু দি পাওয়ার 2x। ঠিক আছে? 27x ম্যাম। হ্যাঁ হ্যাঁ, জি মিস। 27x ইনটু ই টু দি পাওয়ার 2x। এখানে কিন্তু আবার এটা স্ট্রেট লাইনে, অর্থাৎ 10.68 ইনটু x এভাবে দিয়েছে। বুঝতে পারছি ম্যাম। ওকে, বুঝতে পারছি ম্যাম, গট ইট। এটা হচ্ছে প্র্যাকটিস ম্যাথস। এই 4টা ম্যাথস আপনারা সলভ করুন, তো দেখবেন যে মাল্টিপ্লিকেশন গুলো ইজি হয়ে যাবে। তো আমাদের লাস্ট টপিক যেটা নিয়ে আমি মিডের আগে আর এর পরে যাব না, হুইচ ইজ সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, এটার অনেকগুলো নাম আছে। এটাকে আমরা অনেক ক্ষেত্রে স্টেপ ডিফারেন্সিয়েশনও বলে থাকি, অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন বাই স্টেপ এরকমও বলে থাকে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অন স্টেপ বাই স্টেপ এইভাবে বলে থাকি, অনেক ধরনের নাম পাবেন। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন ইজ দ্য ওয়াইডলি ইউজ নেম। আপনাদের বইয়েও হচ্ছে এটা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন নামেই দেওয়া আছে। আমি এখানে একটু স্টপ শেয়ারে যাচ্ছি, আমার স্ক্রিন শেয়ারটা স্টপ করলে আমি আবার একটু বইয়ে দেখাতে পারবো যেটা বইয়ে কোথায় আছে। তো সাকসেসিভ ডিফারেন্সিয়েশনটা হচ্ছে, আমরা যদি আমাদের বুকটা ফলো করি, আমি দেখাচ্ছিও যেটা আমরা কোথা থেকে করাচ্ছি, তো সেখানে পেয়ে যাবেন। আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসে বিজনেস ইমপ্লিকেশনের পরেই আমাদের একটা পোর্শন আছে, হুইচ ইজ যে পোর্শন যেখানে এটার নামও দেওয়া আছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, এন্ড দ্য পেজ নাম্বার ইজ 18 ইন দিস পিডিএফ। মানে এই পিডিএফ এর যে পেজ নাম্বার সেটাতে 18 নাম্বার, আর যদি বই যা কারোর কাছে থাকে সেক্ষেত্রে আপনি পেজ নাম্বার পাবেন হচ্ছে গিয়ে, সরি একটু পরে পেজে চলে গিয়েছি, পেজ নাম্বার পাবেন হচ্ছে কি ম্যাক্সিমাম মিনিমার আগে 328 পেজ, 328 পেজে এটা বইয়ের পাবো। তো সেখানে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে জাস্ট একটা ম্যাথস দেওয়া আছে। তো এটা থেকে আগে একটু বইয়েরটা থেকে আমি একটু দেখাবো যে কিভাবে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনটা করছে, দেন আমি একটা করেও আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করতে পারি। সো মেইন কথা, যদি আমরা ডিফারেন্সিয়েশন বুঝি তাহলে হচ্ছে কি যেটা সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে যেটা হয় যে বারে বারে ডিফারেন্সিয়েট করব, সেটাই হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। সো এটা সিম্বল কিভাবে ইউজ করব সেটা বাদে দিই। তো এরকম আমাদের একটা লং ইকুয়েশন দিবে, যেমন এখানে একটা দিয়েছে 3x³ - 5x + 2, এরকম একটা লং ইকুয়েশন থাকবে। সেই লং ইকুয়েশনটাকে আমরা বারবার ডিফারেন্সিয়েট করাটাকে আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বলবো। সো কতবার ডিফারেন্সিয়েট করবো এটাও আপনাকে মেনশন করা থাকবে। যেমন এখানে বলেছে ফাইন্ড আউট দ্য থার্ড ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ দ্য ফাংশন, which means এটাকে 3 টাইমস আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এবং 3 টাইমস ডিফারেন্সিয়েট করার পর যে আনসারটা থাকবে দ্যাট উইল বি দ্য থার্ড ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। এখন আপনার মনে হতে পারে যে ম্যাডাম এখানে আপনি 3 টাইমস ডিফারেন্সিয়েট করেছেন, আমি ম্যাক্সিমাম কতবার ডিফারেন্সিয়েট করতে পারি, এরকম একটা প্রশ্ন হতে পারে যে আমার ম্যাক্সিমাম ডিফারেন্সিয়েশনের রেঞ্জটা কত। এটা বোঝার উপায় হচ্ছে গিয়ে যে হাইয়েস্ট ভ্যালু যেটা থাকবে, মানে যে আমার যে বেস থাকবে সেই বেসে যে হাইয়েস্ট ভ্যালু থাকবে সেটার সাথে 1 প্লাস করবেন, তাহলে আমরা যে সংখ্যাটা পাবো ততবার হচ্ছে কি আমি এখানে ডিফারেন্সিয়েট করতে হবে। সে ফর এক্সাম্পল হিয়ার দ্য বেস ইজ x, এবং এই x গুলোর মধ্যে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এটার, যেটার পাওয়ার হচ্ছে 3। সো 3 টাইমস 3 + 1 which is 4। সো এই ইকুয়েশনটাকে চাইলে আমি 4 বার ডিফারেন্সিয়েট করতে, এরপরে আর অ্যান্সার আসবে না, 0 0 0 এরকম অ্যান্সার আসতে থাকবে। যদি এখানে 7 থাকতো হাইয়েস্ট পাওয়ার, তাহলে 7 + 1 8 টাইমস আমি এটাকে ডিফারেন্সিয়েট
করতে পারতাম। এরকম হচ্ছে বিষয়। সো সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে কি হয় যে তিনবার জাস্ট একই ইকুয়েশনকে তিনবার ডিফারেন্সিয়েট, যেমন এখানে প্রথমবার ডিফারেন্সিয়েট করেছি, প্রথমবার ডিফারেন্সিয়েট করার পর যেটা অ্যান্সার আসছে সেইটাকেই আবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করেছি, দেন সেটা যে অ্যান্সারটা আসছে দেন এটাকে আবার থার্ড টাইম ডিফারেন্সিয়েট করেছি, থার্ড টাইম ডিফারেন্সিয়েট করে যে অ্যান্সারটা চলে আসছে সেটাকে আমরা বললাম যে দিস ইজ আওয়ার থার্ড ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট। ইয়া সিম্পলি যদি বলতে চাই এটা হচ্ছে এরকমই, কিন্তু এখানে একটা সিম্বলের ব্যাপার আসে, এইটার জন্যই হচ্ছে গিয়ে যেটা আসা সেটাতে চলে যাই। যেটা বইয়েও লিখেছে, আগে বইয়ের সিম্বলটা দেখি। দেখেন আমরা সবসময় এই ধরনের সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এটাকে একটা ওয়াই বা কোন একটা সিম্বলের ইকুয়াল ধরে নেব, যেমন এটা ইকুয়াল হচ্ছে ওয়াই, ওয়াই ইকুয়াল টু আমরা ইকুয়েশনটা ধরে নিয়েছি। সো যেটার ইকুয়ালে আমি এটাকে ধরে নিব, সো প্রথমবার যখন আমি y ইকুয়াল টু পুরো ইকুয়েশনটা ধরে নিলাম, তাহলে আমার লেফট সাইডে কি থাকবে, যেহেতু y কে আমি কাটাকাটি করতে পারছি না, ও কাইন্ড অফ ক্রস ডিফারেন্সিয়েশনের কারণে এটা আমরা দেখতে পেলাম হচ্ছে dy বাই dx ইজ ইকুয়াল টু এই যে ইকুয়েশনটা যেটা ছিল সেটার অ্যান্সার যেটা ছিল সেটা আসছে। আমি ম্যাথস করব, জাস্ট আমি আগে বই থেকে বুঝাচ্ছি তারপরে ম্যাথসে যাব। সো দেন তাহলে ফার্স্ট স্টেপ পরে আমার অ্যান্সারটা কি আসলো, যে dy বাই dx ইজ ইকুয়াল টু 9x স্কয়ার মাইনাস 10x, এটাই হচ্ছে অ্যান্সার। সো এটাই হচ্ছে অ্যান্সার। তো এখান থেকে আসার পর আমি যখন সেকেন্ড স্টেপ ডিফারেন্সিয়েশনে যাব, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, ফার্স্ট স্টেপের শেষে আমার অ্যান্সারটা এরকম ছিল যে dy বাই dx, এটাকে আবার আমরা পুনরায় ডিফারেন্সিয়েট করছি না যে d বাই dx এরকম সাপেক্ষে, বুঝতে পারছি, মানে পুরো জিনিসটাকে তো আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, যেটা আমি d বাই dx তো লিখবই। d বাই dx লেখার পর আমার লেফট সাইডে কি ছিল, dy বাই dx, তো সেটাই লিখলাম। রাইট সাইডে যে আবার একই ভাবে d বাই dx লিখলাম, যেটা ডিফারেন্সিয়েট করে দেন রাইট সাইডে যা যা ছিল সেটা বসিয়ে দিলাম। সমস্যা হয়ে গেল, তাহলে এখানে d উপরে d কয়টা আসলো, দুইটা, তো এই জন্য আমি লিখলাম d স্কয়ার y। এখানে নিচে নিচে d কয়টা আসলো, তাহলে দুইটা, x আসলো দুইটা, তাহলে আমার তো এখানে লেখা হচ্ছে যে d স্কয়ার x স্কয়ার, কিন্তু আমি সেটা না লিখে জাস্ট লিখেছি dx স্কয়ার y। এটা রিজনই বলছি। আমরা যারা জেনারেল ম্যাথমেটিক্স করে আসি আমরা সবাই মনে হয় দেখেছি যে জেনারেল ম্যাথে যখন আমরা সাইন থিটা লিখতাম, সাইন থিটা ওকে, কিন্তু যখনই সাইন থিটাকে হোল স্কয়ার করতাম আমরা কি কখনোই লিখতাম সাইন স্কয়ার থিটা স্কয়ার? আমরা কিন্তু লিখতাম সাইন স্কয়ার থিটা, কারণ হচ্ছে থিটা একটা ত্রিকোণমিতিক অনুপাত, মানে কোণের অনুপাত, কোণের এদের উপরে কখনো স্কয়ার কিউব কোনো পাওয়ার বসানো যায় না। ঠিক একইভাবে এই dy বাই dx উনি একটা কোণের অনুপাত। আরো যদি জানতে চান কিসের অনুপাত সেটা বলছি, আমরা যখন একটা সরল রেখা অঙ্কন করি বা যে কোনো প্যারাবোলা অঙ্কন করি বা অধিবৃত্ত অঙ্কন করি গ্রাফে, সেখানে যে ট্যানজেন্ট অর্থাৎ ঢাল যেটা পাই সেই ঢালের মানটা বের করার জন্য আমরা যে সিম্বলটা ইউজ করি সেটাই dy বাই dx। সো এটা একটা কোণের অনুপাত। এর উপরে কখনোই আমরা ইন্ডিভিজুয়ালি যে বললাম স্কোয়ার বসাইতে পারবো না বা পাওয়ার বসাতে পারবো না, ও একটা ভেরিয়েবল হিসেবে কাজ করবে। এই কারণে এখানে আমরা এই ডিফারেন্ট ভাবে এই dx যেহেতু একটা অংশ, এটার উপরে আমরা আপনার পাওয়ারটা বসাতে পারি না, এই জন্য হচ্ছে গিয়ে dx স্কোয়ার, এইভাবে আমরা এটাকে নিয়ে আসি কোণের অনুপাত হিসেবে, স্পেসিফিকলি আলাদা আলাদা করে লিখি না। এটা সবচেয়ে পারফেক্ট ব্যাখ্যা। এর থেকেও যদি আপনারা ভালো পারফেক্ট ব্যাখ্যা দিতে পারেন তাহলে আমাকে দিয়েন, আমার জানা মতে এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট ব্যাখ্যা। সো একইভাবে দেন সেকেন্ড স্টেপটা শেষে এরকম হয়ে গেল যে dx স্কয়ার y ডিভাইডেড d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার, দেন ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করে যেটা অ্যান্সার পেলাম সেটা। দেন একইভাবে থার্ড স্টেপ শেষে আমি এটা লিখলে দেখা যাবে যে d কিউব y ডিভাইডেড বাই dx কিউব এরকম আসবে। যদি ফোর্থ স্টেপ হতো d টু দি পাওয়ার 4y ডিভাইডেড বাই dx টু দি পাওয়ার 4, এভাবে আসবে, এভাবে বাড়তে থাকবে। সো এটা ছিল হচ্ছে স্টেপ ডিফারেন্সিয়েশনের সিস্টেম। আমি যে সিস্টেমটা বললাম, এবার আমি আসলে দেখাবো যে কিভাবে আসলে স্টেপ ডিফারেন্সিয়েশনটা করা যায়। আমি এখন একটা ম্যাথ করেও দেখাবো আপনাদেরকে। তো এখানে হচ্ছে গিয়ে আমরা একটু বড় ইকুয়েশন নিই। ধরেন আমি একটা ইকুয়েশন নিলাম হচ্ছে গিয়ে 4x টু দি পাওয়ার 4 প্লাস 3
এক্স স্কোয়ার প্লাস 10। প্লাস না নিয়ে আমি মাইনাস সাইন নিই, যেহেতু অনেকের প্রশ্ন হতে পারে যে ম্যাডাম শুধু প্লাস সাইন দিয়ে কাজ করছে, ইজি, মাইনাস সাইন নিলাম যা। তো এটা নিয়ে কাজ করছি। ফার্স্ট অফ অল আমরা আগে দেখে নিই যে এখানে আমার বেস কি, এক্স বেস সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, তার মানে হচ্ছে এখানে আমরা সর্বোচ্চ 4 প্লাস 1 which means 5 টাইমস কিন্তু ডিফারেন্সিয়েট এখানে করতে পারবো, মানে 5টা স্টেপ আমার আসতে পারবে। এবং প্রথম স্টেপটা কি হবে, যেহেতু এটা y ইকুয়াল টু ধরে নিব, এটা দেখতে হবে এরকম dy বাই dx। সেকেন্ড স্টেপে যখন যাব তখন এটা কি হয়ে যাবে, সেকেন্ড যেহেতু আসছে d স্কোয়ার y বাই dx স্কোয়ার। থার্ড স্টেপে যখন যাব তখন এটা দেখতে কি হবে, যে যেরকম d বাই dx কে আমি এই যে dx স্কোয়ার y ডিভাইডেড বাই dx হোল স্কোয়ার এটা দিয়ে ডিফারেন্সিয়েট করছি না, তো এটাকে প্লাস মাইনাস করলে আমরা পাবো হচ্ছে গিয়ে d কিউব y ডিভাইডেড বাই dx কিউব। এইভাবে আমরা কিন্তু পেতে থাকবো, এইভাবে আমার স্টেপ গুলো বাড়তেই থাকবে। তো এবার আমরা ম্যাথসে চলে যাই। সো এই ম্যাথসটা করার সিস্টেম হচ্ছে আমরা স্টেপ গুলো মেনশন করবো। সো আমি যেহেতু প্রথম স্টেপ, আচ্ছা এখানে কত স্টেপ, কয়টা স্টেপ বের করবো আপনারা বলেন? 5টাই করেন। আচ্ছা ঠিক আছে। সো আমরা এখানে ফিফথ ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট বের করব। সো আমরা স্টেপ 1 এ গেলাম প্রথমে। সো আমরা স্টেপ 1 এ যাচ্ছি, আমাদের মেনশন করতে হবে যে কত নাম্বার স্টেপে আছি। সো স্টেপ 1 এ যে আমি তখন স্টেপ 1 এ স্টার্ট করব এই কথাটা দিয়ে যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, পুরো কথাটা লিখে নিব। তো এটা আমি লিখছি না যাতে এটা আমার স্পেস কনজিউম করে নিবে, কিন্তু আপনারা এটা লিখবেন। প্রত্যেকটা স্টেপ শুরুতে আমাকে লিখতে হবে যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু অমুক, এই কথাটা লিখতেই হবে। সো সেক্ষেত্রে আমরা কি লিখবো, যে ও আচ্ছা একটু মিস্টেক করে আসছি, স্টেপ 1 এর আগে আমাকে আগে এটা লিখে নিতে হবে যে লেট, এই ইকুয়েশনটাকে y এর সমান ধরে নিব আমরা, নাহলে আমাদের করতে অসুবিধা হয়ে যাবে। এই জন্য লেট y ইজ ইকুয়াল টু, দেন যেটা ইকুয়েশন ছিল সেটা ধরে নিলাম। দেন আমরা স্টেপ 1 এ যাচ্ছি। তো স্টেপ 1 এ যে প্রথমে যেটা করব যে ওই যে কথাটা লিখবো যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, সেটা লিখে ডিফারেন্সিয়েট করব। তো ডিফারেন্সিয়েট করলে কি হবে, d বাই dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। ফার্স্ট এটা কি লেখা y এর আগে? ও y এর আগে ওটা লিখেছি লেট, LET। সো আমি জাস্ট স্টেপ 1 এ ডিফারেন্সিয়েট করার জন্য আমি লিখলাম d বাই dx y ইজ ইকুয়াল টু, দেন ইকুয়েশনটা লিখলাম। দেন ইন্ডিভিজুয়ালি আমাকে যেটা আছে যে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে, আমি সেটা করব। সো ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করার জন্য আমরা কি পেলাম, যে লেফট সাইডে পেলাম হচ্ছে dy বাই dx ইজ ইকুয়াল টু, এই যে এখন রাইট সাইডে যে পোর্শন গুলো আছে আমরা জানি কি এটা একটা লং ইকুয়েশন হয়ে গেছে, সো এদেরকে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে, এরকম একটা বিষয় থাকে। তো এদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করছি। সো ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করতে যে কি লিখছি, d বাই dx, প্রথম ভেরিয়েবলটা লিখলাম, সো x টু দি পাওয়ার 4 মাইনাস d বাই dx 3x স্কোয়ার মাইনাস d বাই dx 10। লাস্টে 10 লিখেছে, 10 এর জায়গা হচ্ছে না। সো তারপর আসলে হচ্ছে d বাই dx, dy বাই dx সরি, ইকুয়াল টু, আমি একটু এখানে একটা স্টেপ স্কিপ করে যাচ্ছি, আমি একেবারে অ্যান্সারটা লিখে দিচ্ছি। প্রথম ইকুয়েশনটা আমার আসছে হচ্ছে ax
টু দি পাওয়ার n সেই ফর্মুলা ওয়াইজ। তো এখানে অ্যান্সার হবে হচ্ছে 16x কিউব মাইনাস পরেরটাও ax টু দি পাওয়ার n সেই ফর্মুলাতেই যাচ্ছে, সেখানে আসবে হচ্ছে গিয়ে 6x। আর 10 কে ডিফারেন্সিয়েট করলে তো 0 হবে, সো -0, সো আমি এটা আর বসালাম না। সো ফার্স্ট স্টেপ শেষে আমার অ্যান্সারটা আসলো এরকম। Then I will go for the second step. So আবার টাইটেল দিব স্টেপ 2। স্টেপ 2 লেখার পরে আমার যেটা হবে যে আমার লেফট সাইডে হচ্ছে গিয়ে আমার ইকুয়েশনটাকে বসাবো। তো এখন আসি, আমার লেফট সাইডে ইকুয়েশন যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে dy বাই dx। এখন এই dy বাই dx কে কিন্তু আমার ডিফারেন্সিয়েট করতে হবে, যেহেতু স্টেপ 2 তে এটাই আসছে। সরি, এখানে এত দাগ দিচ্ছি কেন। সো স্টেপ 2 তে সেটা আসছে। সো এইটাকে কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব? d বাই dx এর সাপেক্ষে। সো আমি সেটা লিখলাম। লেখার পরে আমার রাইট সাইডের ইকুয়েশনটা হচ্ছে যেটা, সেটা আমি একটু লিখে নিচ্ছি আগে স্টেপ 1 শেষে, দ্যাট ইজ 16x কিউব মাইনাস 6x, আমি সেটা লিখে নিলাম এবং এটাকে আমার ডিফারেন্সিয়েট করছি d বাই dx লিখলাম। এরপরে আসি, যেহেতু আমি অলরেডি ব্যাখ্যা করে আসছি, সো আমার মনে হয় না প্রবলেম আছে। সো রাইট সাইড এটা কি রকম টার্ন হবে, সেটা হচ্ছে কি d স্কয়ার x সরি y ডিভাইডেড বাই d x স্কয়ার, এরকম হবে দেখতে। দেন লেফট সাইডে যেটা সরি রাইট সাইডে যে অংশগুলো ছিল এগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করব। সেটা দেখতে অনেকটা এরকম হবে d বাই dx 16x কিউব মাইনাস d বাই dx 6x, এরকম পাবো। তো এটা করার পর 16x কে যদি ডিফারেন্সিয়েট x কিউব কে যদি ডিফারেন্সিয়েট করি, এটা হচ্ছে গিয়ে আমার যে কোএফিশিয়েন্ট ax টু দি পাওয়ার n সেই ফর্মুলাতে যায়। তো সেই ওয়াইজ আসছে হচ্ছে 316 কত 48, তাই না? 48 জি ম্যাম। x স্কয়ার 48x স্কয়ার। হ্যাঁ, আর 6x কে একটু শর্টকাটে আসে, মনে আছে কিনা আমি একটু আগে বলছিলাম যে যদি বেস থাকে, বেসের সাথে জাস্ট যদি একটা সংখ্যা থাকে সেটাকে ডিফারেন্সিয়েট, তাহলে সংখ্যাটা নেমে যায় না, যে মাল্টিপ্লিকেশনের সময় আমরা করে দেখলাম। সো ওরকম জাস্ট আমি -6 বসাই দিলাম। সো স্টেপ 2 শেষে আমার অ্যান্সারটা এরকম আসলো। এবার আসি স্টেপ 3 তে। সেম থিং, আফটার স্টেপ 3 আমার এই লেফট সাইডের যে অংশ যেটা ছিল সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে সরি আফটার স্টেপ 2, দ্যাট ইজ d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার। আচ্ছা, আমি ব্লু পেন দিয়ে লিখি, আমার মনে হচ্ছে ব্ল্যাক দিয়ে লিখছে বলে ম্যাম অনেকে। ডি কিউব হবে না নাকি? না 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 না, এক কিউব হবে, সেটা তো আমাকে করে দেখাইতে হবে, আমি এখনো করে করে দেখাইনি। আমি ব্লু পেন দিয়ে লেখা শুরু করব, তাহলে আরো ভালো বুঝবেন। ম্যাম এখন আমরা যদি এটা ডিরেক্ট লিখি এভাবে না দেখে তাহলে সমস্যা আছে? ফার্স্ট স্টেপটা অ্যাটলিস্ট লিখতে হবে, ফার্স্ট স্টেপটা তো দেখাতে হবে, তারপরে ডিরেক্ট লিখে দিলে কোনো সমস্যা নেই। ওকে ম্যাম। তো এটা আসলো হচ্ছে সেকেন্ড স্টেপ শেষে অ্যান্সার, যেটা আমরা দিলাম। তারপর আমরা লেফট সাইডে যেটা পাবো সেটা হচ্ছে যে d কিউব y ডিভাইডেড বাই dx কিউব। দেন আমাকে এগুলাকে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে, আমি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েশনে চলে গেলাম।
একটা হলো হচ্ছে গিয়ে 48 x স্কয়ার মাইনাস 6। থেকে ডিফারেন্সিয়েট করার পর যেটা আনসার পাচ্ছি d কিউব y divided by dx cube is equal to 48 times, মানে আমি এটাকে যখন ax টু দি পাওয়ার n সেই ফর্মুলাতে যাচ্ছে, সো একে যখন ডিফারেন্সিয়েট করছি এখানে পাচ্ছি হচ্ছে 96x মাইনাস 0। তো ফাইনালি এটার অ্যান্সার এরকম হচ্ছে যে d কিউব y ডিভাইডেড বাই, জায়গা হয় না, লিখতেও পারছি না, বুঝবো, সমস্যা নেই, বুঝতে পেরেছি। সো এটার অ্যান্সার হবে ফাইনালি, না ওই যে স্পেস নাই তো পেন যাচ্ছে আমার কিন্তু লিখতে পারছি না, এটার অ্যান্সার হচ্ছে 96x এভাবে আসলো। আচ্ছা, এটা ছিল হচ্ছে স্টেপ 3, স্টেপ 2 লেখা ছিল, স্টেপ 3 তে এটা হচ্ছে অ্যান্সার আসলো ফাইনালি। এন্ড অফ দা স্টেপ 3 আমরা এই অ্যান্সারটা পেলাম। এরপরে আমি আরেকটা ডিফারেন্ট কালার ইউজ করি, রেড কালারটা ইউজ করি, যদি রেডটা আমার পছন্দ না তো রেডটা ছাড়া দেখতে পাবেন না, তো রেডটা দিয়ে এখন আমি স্টেপ 4টা করব। তো এখন আমরা স্টেপ 4 এ চলে যাচ্ছি। সো স্টেপ 3 শেষে আমার ইকুয়েশনটা ছিল হচ্ছে গিয়ে d কিউব y divided by dx cube, লেফট সাইডে ছিল হচ্ছে 96x, দেন এগুলোকে আমি ডিফারেন্সিয়েট করব। আমার সাথে এটা খুব ফাস্ট তুলতে হবে বিকজ আমি বারবার মুছে ফেলবো। সো স্টেপ 4 এ যেটা আসলো dx টু দি পাওয়ার 4, সরি d টু দি পাওয়ার 4y ডিভাইডেড বাই dx টু দি পাওয়ার 4, 96 কে যদি ডিফারেন্সিয়েট করি 96 ই আসবে। অ্যান্সার চলে আসবে হচ্ছে শুধু 96। কেন 96 আসছে? কজ x কে যখন ডিফারেন্সিয়েট করছে আমরা জানি যে যেহেতু x আমার জাস্ট বেস, সো অ্যাজ ইট ইজ উনি যা ছিল তাই বসে যাবে, সো 96 চলে আসলো, আর x এর জন্য জাস্ট 1 আসলো, সো 96 টাইমস 1 ইজ ইকুয়াল টু 96। সো এটা ছিল হচ্ছে স্টেপ 4 এর আনসার। এবার চলে যাই স্টেপ 5 এ কি হবে। স্টেপ 5 টা এখানে লেখার জায়গা আছে, একই কথা লিখবো, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। সো স্টেপ 5 এ আমার যে অংশটা আসে সেটা হচ্ছে গিয়ে ফাইনাল অংশ, সেখানে স্টেপ 4 শেষে আমরা পাচ্ছিলাম হচ্ছে dx টু দি পাওয়ার 4y ডিভাইডেড বাই d4, এবং এইদিকে আমি 96 কে ডিফারেন্সিয়েট করব লেফট সাইডে। তো তাহলে এখানে আমি যখন করে ফেলছি তাহলে d ইনটু dx টু দি পাওয়ার 4y এখানে চলে আসে হচ্ছে d5y ডিভাইডেড বাই, এই যে জায়গা হচ্ছে না, আচ্ছা একটু মুছে নেই, একটু উপরে লিখি, ম্যাম d টু দি পাওয়ার 5y আর নিচে হচ্ছে dx টু দি পাওয়ার 5, আর অ্যানসার হবে মেবি 0। অ্যান্সার 0 হবে না 0, ম্যাম? এখানে অ্যান্সার হবে 0, এবং এরপরে আপনাদের একটা দেখেন, আপনারা নিজেরাই অ্যান্সার ফাইন্ড আউট করে ফেলবেন। যখন আমরা 5th স্টেপ শেষে অ্যান্সার 0 পেয়ে গেলাম, এরপরে যতবারই ডিফারেন্সিয়েট করি না কেন আমার কিন্তু অ্যান্সার 0 0ই আসতে থাকবে। তো ম্যাম 0 পর্যন্তই আমাদের শেষ? হ্যাঁ, 0 পর্যন্ত শেষ। তো আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ম্যাডাম হাইয়েস্ট স্টেপ পর্যন্ত যান, যে কম স্টেপ পর্যন্ত গেলে আমাদের হচ্ছে গিয়ে আমরা আসতে পারবো, সো আমি সেই জন্য 5th স্টেপ পর্যন্ত দেখান, যেমন এই কোয়েশ্চেনটা 5th স্টেপ পর্যন্ত যাওয়া যেত। আচ্ছা, ম্যাম কারো কোনো আমাদের এই কোয়েশ্চেন স্টেপের আছে? কথাটা তো কোশ্চেনে দেওয়া থাকবে তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি নরমালি কখনোই ফাইনাল স্টেপ পর্যন্ত দেই না, মানে 5th বা 6th যদি হয় সেটা পর্যন্ত দিই না, আমি সাধারণত 3, 4, 5 এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি, তো ওটার অনুযায়ী দিব। তো যদি আমার কোশ্চেনটা 7 মার্কস এর হয় আমি সাধারণত 7 স্টেপ যাই, যদি 5 মার্কস এর হয় 5 স্টেপ পর্যন্ত যাই, সেক্ষেত্রে ইকুয়েশনটা ওরকমই থাকে, 4 মার্কস এর হলে 4 স্টেপ যাই, মানে প্রত্যেকটা স্টেপের জন্য মার্কস।
এরকম। ম্যাম এটা কি এবার মিড টার্ম আসি, এক্সামে থাকবে? হ্যাঁ এটা এইটুকু পর্যন্ত মিড টার্মে থাকবে। স্টেপ ডিফারেন্সিয়েশন এটা অসুবিধা বলি, সুবিধাটা বলে অসুবিধা বলি। সুবিধাটা হচ্ছে স্টেপ ডিফারেন্সিয়েশনের প্রথম স্টেপটা যদি ঠিক মতো করা যায়, পরের স্টেপ গুলো খুব ইজি হয়ে যায়, কারণ আস্তে আস্তে স্টেপের সংখ্যা কমতে থাকে এবং ইকুয়েশনটা সোজা হতে থাকে, মানে আননেসেসারি এলিমেন্ট গুলো বাদ পড়ে যেতে থাকে। অসুবিধাটা হচ্ছে কোন স্টেপে যদি বাই ডিফল্ট ভুল করেন, পুরোটা ভুল। যেমন গত সেমিস্টার আমার খুব ভালো একটা স্টুডেন্ট ছিল বিজনেস ম্যাথে, ও আসলেই ভালো স্টুডেন্ট, বিকজ ও 4 out of 4 পাওয়া টাইপের স্টুডেন্ট। সামহাউ ওর বিজনেস ম্যাথ নেওয়া হয়নি, তো ও 182 ব্যাচ থেকে একজন, সো ও বেশ ভালো। আহ, ওর যেটা হলো, আমাদের স্প্রিং এ ছিল, সরি ভুল বলছি, ইমরান। সো স্প্রিং এ ছিল, স্প্রিং এর তো আমাদের মিড টার্মটা হয়েছিল হচ্ছে কি আপনার অফলাইনে, ফেস টু ফেস আপনারা পেলেন না, দেন না হচ্ছে কি অনলাইনে চলে গেলাম আমরা হাফ পরে। তো ও এক্সাম দিয়েছে খুব ভালো। তো ইমরান যেহেতু ভালো স্টুডেন্ট, আমি জানি ও আমার আগেও কোর্স পেয়েছে, ভালো স্টুডেন্ট। আমি ওর খাতায় দেখি ও জাস্ট আউট অফ 30 পেলো হচ্ছে কি 18। আমি শকড কিভাবে, মানে আমি সাধারণত খাতা দেখে তারপর নামটা নোটিস করি। আমি দেখলাম ইমরান তো কখনো 18 পেতে পারে না। তা আমি আবার তখন কপিটা চেক করলাম, ক্রস চেক করলাম, করে দেখলাম ও স্টেপ ডিফারেন্সিয়েশনে ম্যাথসটা ভুল করেছে, প্রথম স্টেপেই একটা অ্যান্সার ভুল। তো ধরেন প্রথম স্টেপে যদি আমি এই যে 4x স্কোয়ারের এটার অ্যান্সারটা যদি ভুল বের করে নিতাম, 4x⁴, এখানে যদি আমি ধরেন এটার অ্যান্সার আমাদের প্রথমে কি আসবে 16x³, তো আমি 16 না বের করে যখন 15x³ বের করি, তাহলেই ভুল না? মানে পুরো ম্যাথেই আমি ভুল চলে আসবে, আমার অ্যান্সার এখানে যেমন মানে এই 4th স্টেপ পর্যন্ত অ্যান্সার কিন্তু আমার ভুলই আসতো। তো ওর সেরকম হয়েছে, স্টেপ ডিফারেন্সিয়েশন ভুল করে ফেলেছে। ওইদিকে বিজনেস ইমপ্লিকেশনটা আমি ওদের তখন করিয়েছিলাম, যেটা আপনাদের আমি হয়তো মিডের পরে করাবো। বিজনেস ইমপ্লিকেশনের ম্যাথসটা ভুল করেছে, সো মেজর দুইটা ম্যাথস তার ভুল। সো ও না, সরি, বিজনেস ইমপ্লিকেশনের ম্যাথটা ভুল করেনি, ওই দিক থেকে ব্রেক ইভেন পয়েন্টের ম্যাথসটা ভুল করে ফেলছে। প্রত্যেকটা ম্যাথসে অ্যান্সার ভুল চলে আসে ব্রেক ইভেনে কোনো একটা কারণে, এভারেজ বের করতে বলে। আপনারা কি আপনাদের মিড টার্মে হচ্ছে, মানে আপনাদের ক্লাস টেস্টে এই টুইস্টটা ছিল, যেখানে কিনা খেয়াল করেছিলেন কিনা যে 5টা প্রোডাক্টের জন্য কিন্তু ভ্যারিয়েবল কস্ট দেওয়া ছিল, তো এখানে পার প্রোডাক্টের ভ্যারিয়েবল কস্ট বের করতে হবে, ও এটা করে নাই। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? ভেরিয়েবল কস্ট আর প্রাইস, এটাকে পার ইউনিট ভ্যালু বের করতে হয় না? সো জি ওখানে হ্যাঁ হচ্ছে ম্যাম। এক্সামে পার ইউনিট ভ্যালুটা দিই নেই আমি, এরকম টোটাল ধরেন 5টা বা 10টা প্রোডাক্টের জন্য দিয়ে রেখেছিলাম, সেখান থেকে ম্যাথসটা ও আর পার ইউনিটের ভ্যালু বের করে নাই, ম্যাথসটা ভুল হয়ে গেছে, এই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন ইনশাআল্লাহ। তো মনে হচ্ছে না মিডের আগে দেখা হবে, সো বেস্ট অফ লাক ফর দা ম্যাম সাকসেস সাকসেসিভ ম্যাম টেস্টের প্র্যাকটিস ম্যাথ দেবেন না? আচ্ছা চাইলে দিতে পারি, আপনাদের যদি এত ম্যাম ইচ্ছা। দুইটা দিয়ে দেন আমাদেরকে, মানে আরো দুই তিনটা ক্লিয়ার দিলে হওয়ার জন্য। ভালো হয়। আচ্ছা ঠিক আছে, একটু ম্যাম ওয়েট যে করুন। ম্যাথটা করাইছেন সেটাই প্র্যাকটিস করি নাকি? হ্যাঁ ওইটা করেন না, আমি একটা দেই, দাঁড়ান আমার একটু বইটা নেই, বইটার এটা প্র্যাকটিস মধ্যে ম্যাথস 1। ওটা তাহলে প্র্যাকটিস ম্যাথস 1 হিসেবে রাখেন, আর একটা দিচ্ছি আমি, বই দেখে দিই আমার। আচ্ছা এখানে +7/8 লিখতে যাচ্ছি, তো দুইটা ম্যাথস দিলাম। একটা হচ্ছে গিয়ে x⁻7 প্লাস 3x⁻5 প্লাস 100, আরটা দিলাম হচ্ছে 10x⁻4 মাইনাস
3x⁴ প্লাস 7/8। ঠিক আছে। ম্যাম এগুলার স্টেপ কত পর্যন্ত যাব? প্রথমটার জান হচ্ছে, এটার জান 4, আর সেকেন্ডটার জান হচ্ছে 3rd। আচ্ছা প্রথমটা 4, সেকেন্ডটা 3rd। ওকে সেকেন্ডটার শেষের অংশটা কি ম্যাম? 7/8। ওকে। ম্যাম যদি না পারি তাহলে আপনাকে নক করবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই নক করেন। আমি হচ্ছে কি দরকার হলে আমি খাতায় লিখে আপনাদেরকে ছবি তুলে পাঠিয়ে দিব, এভাবে করে দিব। একটু ম্যাম মনে হয় আমার কাছে হার্ড লাগতেছে ম্যাম দুটো। মেসেঞ্জারে নক, যদি না পারেন মেসেঞ্জারে নক করেন, এটা বেটার। আর আমাদের ক্লাস টেস্টের রেজাল্ট কি দিবেন? হ্যাঁ দিব, তাহলে ভালো হতো। 1 or 2 days এর মধ্যে দিব, ক্লাস টেস্টের রেজাল্টটা দিব। আচ্ছা প্রথমটার স্টেপ কত বললেন? 4। 1 to 4 দ্বিতীয়টার? আর দ্বিতীয়টা 1 to 3। 3rd। প্রথমটা 4th, তারপরটা হচ্ছে 3rd, 3 4। 7/8 ম্যাম, এটা 0 হবে না? হ্যাঁ এটা 0 হয়ে যাবে। সো তাহলে আজকের কন্টিনিউয়াস d/dx অ্যাসাইনমেন্টে কি dx কি আসবে সেটা যাই। মাল্টিপ্লিকেশন টাইটেল দিবেন, প্রথমে হচ্ছে মাল্টিপ্লিকেশন এন্ড ডিফারেন্সিয়েশন। তারপরে ওইখানে যেই ম্যাথস গুলো করলাম মাল্টিপ্লিকেশন এবং কিছু প্র্যাকটিস ম্যাথস দিলাম 4টা, সেগুলো সহ আসবে। দেন টাইটেল দিবেন হচ্ছে স্টেপ ডিফারেন্সিয়েশন, সেখানে বইয়ের স্টেপ ডিফারেন্সিয়েশনের ম্যাথটা আগে করবেন, এক্সাম্পল 17। আবারও বলছি এটা এক্সাম্পল 17, বইয়ের যে স্টেপ ডিফারেন্সিয়েশন আছে ওটা আগে করবেন। সরি এক্সাম্পল 17, হ্যাঁ এক্সাম্পল 17 তো। না, আপনি যেটা করাই দিলেন ম্যাম এটা। হ্যাঁ 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 এক্সাম্পল 17 না, সরি এক্সাম্পল 15 ওটা। এক্সাম্পল 15টা করবেন, তারপরে আমি যে একটা করলাম আপনাদের সাথে প্র্যাকটিস ম্যাথ, ওটা করবেন। মানে আমি ক্লাসে যেটা প্র্যাকটিস করলাম আর এখন যে দুটো প্র্যাকটিস ম্যাথ দিলাম এই দুটো, এতটুকু। ঠিক আছে। আচ্ছা আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি তাহলে রাখি, মানে সরি ক্লাসটা এন্ড করে দিচ্ছি। ম্যাম সাকসেসিভ ডিফারেন্সিয়েশন একটা एग्जांपल আছে না ম্যাম? 15। হ্যাঁ হ্যাঁ 15। ওকে ম্যাম। সবাই ভালো থাকবেন, বেস্ট অফ লাক। ওকে ম্যাম। জি ম্যাম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।